একটি আয়োজন ভালোবাসার বাংলাদেশ। আর আজকের দিনটি হচ্ছে ভালোবাসা দিবস। সব কিছু মিলেমিশে একদম একাকার, তাই না? এবং আপনারা কিন্তু আমাদেরকে এই মুহূর্তে লাইভও দেখতে পাচ্ছেন। আসলে এই প্রথমবার আমি ভালোবাসা বাংলাদেশে আসার পর থেকে, এই কাজটি শুরু করবার পর থেকে কিন্তু এই প্রথমবারের মতো আমি লাইভে চলে এলাম এবং এই লাইভে কিন্তু আপনাদের সাথেই দেখা করবার একটা সুযোগ তৈরি হয়ে গেল। তো সবাইকে ওয়েলকাম ব্যাক, যারা লাইভে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আর যারা এখন দেখছেন না তাদেরকে বলবো যদি দেখতে চান তাহলে চলে যেতে পারেন facebook.com/iloveDhaka.fm। সেখানে আজকে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করা আছে তাতে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে এই মুহূর্তে লাইভে দেখতে পারেন। গুরু এখন আমার পাশে নেই, কেউ একজন এলো এবং গুরুকে নিয়ে গেল। খুব তো প্রেম করছিলেন আমার সাথে, কিন্তু যাই হোক কেউ একজন এলো নিয়ে চলে গেল। আর ভালোবাসায় একটু বিরহ থাকবে, একটু দূরত্ব থাকবে, একটু কষ্ট থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই কষ্ট, বিরহ, দূরত্ব সব কিছুকে মিলিয়েই কিন্তু ভালোবাসাটা থাকাটা বেশি জরুরি। তো দিন শেষে সবাই ভালোবাসছেন, ভালোবাসবেন এবং ভালোবেসে অনেক ভালো থাকবেন, এরকম প্রত্যাশা নিয়েই আমরা আমাদের বাকি দিনগুলো এগিয়ে যাব এবং জীবনের প্রত্যেকটি দিনই কিন্তু ভালোবাসা দিবসের মতোই সুন্দর হবে এবং সবার জন্য প্রতিটা ভালোবাসার দিনই যেন ভালোবাসা দিবসের মতো কাটে। সেই প্রত্যাশা নিয়ে তো আরও একবার আমি পূর্ণতা ফিরে এলাম। আমাদের কিন্তু নিয়মের বাদ মানতেই হয়, তো সেটার থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ব্রেকে তো আমাকে আবারও যেতে হবে, তার আগে কমেন্ট পড়বো। শ্রাবন্তী বিশ্বাস তিথি, আমি এর কমেন্ট পড়তে গেলে গুরু আমাকে বলবে যে তুমি পাইছো একে একটা। শ্রাবন্তী বিশ্বাস তিথি লিখেছেন, বসন্তের সুবাস নিয়ে এসেছে ভালোবাসা, ঝরছে সর্বত্র কেবল ভালোবাসার পাতা। ভালোবাসার বাংলাদেশে এসেছে গুরু, অসংখ্য ভালোবাসার গল্প হবে এবার শুরু। বাহ, কি সুন্দর করে লিখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মোহাম্মদ তামিম ইকবাল সাথে আছেন, সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। শুনছি রাজশাহীর ভূগোল থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাজমশাইয়ের মহারানী নিশি, আচ্ছা রাজমশাইয়ের মহারানী নিশি আমি কিভাবে বললাম? ওকে, রংপুর থেকে নিশি শুনছেন আমাদেরকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুরু। গুরু আপনাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উত্তর জানিয়ে দিবেন, আমি শিওর। সেটা এখন তো আমি দিতে পারছি না, গুরু আসলে গুরুকে বলে দেবো। নুসরাত জাহান মুস্কান আছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুরু এন্ড প্রতাপ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের গল্পটা অনেক জোস হবে। আজকের গল্প তো হচ্ছে না, কিন্তু আজকে অনেক অনেক কথা হবে। হ্যাঁ, অনেক অনেক কথা কি নিয়ে হবে? ভালোবাসাকে নিয়ে হবে, ভালোবাসা দিবসকে নিয়ে হবে। সবার ভালোবাসা দিবস কিভাবে কাটলো, কে কিভাবে সামনের দিনগুলো কাটাতে চান সেই বিষয়গুলোকে নিয়েও কথা হবে। এছাড়া যদি কোনো গান রিকোয়েস্ট করতে চান তাহলে কিন্তু ফেসবুকে কমেন্টে গিয়ে আপনারা করতে পারবেন। আমাদের আজকে যে পোস্ট থেকে আমি কমেন্টগুলো পড়ছি সেই পোস্টে গিয়ে কিন্তু আপনারা আপনাদের গানের পছন্দের গানের রিকোয়েস্ট করতে পারেন এবং কাউকে যদি ডেডিকেট করতে চান তাহলে সেটাও করতে পারেন, আমরা সেটা ডেডিকেট করে দেব। আর যদি আমাদের সাথে কথা বলার থাকে তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম, লোকেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260। এই নাম্বারে এখান থেকে কল করা হবে এবং আপনাদের সাথে কথা বলা হবে। রুমি আক্তার রুমি হাই দিয়েছেন, হাই। রাফিউল ইসলাম পুনতাপু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মোহাম্মদ শহীদ শরী পুনতাপু ভালোবাসা কি জানি না। ভালোবাসা আমার কাছে আমার কপালের টিপ, আমার কাছে তো এটা আমার সবচেয়ে বড় ভালোবাসা। ইব্রাহিম ইসলাম লিটন আছেন সাথে, সাথে আছেন সাকিবিয়ান রতন বগুড়া থেকে শুনছেন, নিয়মিত শুনেন, ফার্স্ট কমেন্ট করলেন, থ্যাংক ইউ। লিখেছেন সাকিবিয়ান আছেন সাথে, আচ্ছা আচ্ছা একই কমেন্ট অনেকবার। হাসান অনিম আছেন ময়মনসিংহ থেকে শুনছেন। বাহাউদ্দিন আল শিমুল আছেন সাথে, গুরু আমি শিমুল, আজ পূর্ণতাপকে সত্যি সুন্দর লাগছে আর তার হাসির কথা নাই বললাম। আর তুমি তো গুরু পুরাই হিরো। গুরু তো একদম মানে ইজ পারফেক্ট, একদম পারফেক্ট। তো একটা জিনিস খুব মজার, মানে আমাকে আর গুরুকে পাশাপাশি দেখলে না মনে হয় যে আমরা লিটারেলি সত্যি সত্যি আপন ভাই বোন। আমাদের না সব দিক দিয়ে মিলে, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ। কায়সার রাব্বি আছেন সাথে, জাতি আজও সিঙ্গেল। জাতি সিঙ্গেল না, আপনি সিঙ্গেল, নিজের ব্যবস্থা করুন। চন্দন হালদার আছেন লিখে, গুরু এবং আপু শুনছি শুভ বসন্ত। আচ্ছা শুভ বসন্ত সবাইকে, গতকাল তো পয়লা বসন্ত গেল তাই না? সবাইকে বসন্তেরও অনেক অনেক শুভেচ্ছা। নাজমুল ইসলাম, আমি একজনকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারছি না, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় এখন আমি কি করব বলেন তো গুরু আপু? আমার মতে বলে দেওয়া উচিত, কারণ না বলে ভিতরে ভিতরে আরেকটা জিনিস রেখে একটা মানুষের সাথে আপনি কতদিন থাকতে পারবেন, তাই না? সেটাও তো এক ধরনের অভিনয়। তাতেও কিন্তু সামনের মানুষটা পরবর্তীতে কখনো না কখনো জানতে পারলে কষ্টই পাবে, তার চেয়ে বলে দেওয়াই ভালো। মোহাম্মদ রিফাত ইমরোজ আছেন, আজ ভালোবাসার দিনে আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলছে না, আহারে বলবে। নীলা আহমেদ লিখেছেন মিসিং। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসলে কি যে বলবো, মানুষদেরকে না ভাড়া করে নিয়ে আসে কমেন্ট করতে কিছু মানুষ।
তবে আমি আমার এই জেনুইন শ্রোতাদেরকে প্রচণ্ড ভালোবাসি যারা সত্যি সত্যি আমাদেরকে শুনছেন, যারা সত্যি সত্যি আমাদেরকে মন থেকে ভালোবাসেন, তাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম একটা কিছু সত্যি মন থেকে কাজ করে। যাই হোক, আরও অনেক কমেন্ট পড়বো, আর আপনারা আমাদেরকে দেখতে পাবেন এখন এই মুহূর্তে চাইলে ফেসবুক লাইভে, এবং ফেসবুক লাইভটা হচ্ছে ঢাকা FM 90.4 যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে। সেটার জন্য চলে যেতে হবে www.facebook.com/ilovedhakafm। আমি মনে হয় ভুলভাল বললাম না, আচ্ছা আমি এটা চেক করবো। যাই হোক, এখন একটা বিরতিতে যাবার আগে কিন্তু জানিয়ে দিতে চাই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আর তোমাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ফ্রেন্ড, আমরা অনেকেই আছি যারা প্রেমে ধরা খেয়ে হার্টফেল করেছি, কিন্তু তাই বলে কি আর বসে বসে দুঃখ বিলাস করলে চলবে? আমরা ঘুরে দাঁড়িয়েছি বন্ধুদের হাত ধরে, বন্ধুরা পাশে থাকে বলেই তো আমরা দুঃখ ভুলে হাসতে পারি। যে তুমিও তাই তোমার সেই গল্প লিখে পাঠাও যেখানে হার্টফেলের পর বন্ধুদের গল্প, বন্ধুদের হেল্প নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছো। আর জানো তো, এয়ারটেলের নতুন একটি টিভি কমার্শিয়াল এসেছে বন্ধুদের জীবনের প্রতিদিনের গল্প নিয়ে, পাশ ফেলের দুনিয়ার গল্প, ফেল করলেও কীভাবে বন্ধুরা পাশে থেকে আমাদের হেল্প করে ঘুরে দাঁড়াতে, তাই নিয়ে দারুণ গল্প ও গানটি উপভোগ করতে চোখ রাখো টিভি চ্যানেলগুলো সহ এয়ারটেল বাজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তাই বন্ধুরা, এনজয় দ্য ভাইব অফ লাভ। এখন সেই ভাইব অফ লাভের জন্য একটা গান আছে, কোথায় আছে? এই যে এখন এই যে ফেসবুকে লাইভে দেখতে পাচ্ছেন, এখন বুঝবেন আসলে যে শুধু কথাই বলতে হয় না, সাথে আরও অনেকগুলো কাজও আমাদের করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, শুনতে থাকবেন, সাথে থাকবেন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। ওয়েলকাম ব্যাক, শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4-এ একটি স্পেশাল দিন, ভালোবাসার দিন, এবং সেই ভালোবাসার দিনে আমরা দুজন ভালোবাসার মানুষ আপনাদের জন্য চলে এসেছি। গুরু আমার পাশেই আছে, দেখাই তো যাচ্ছে মনে হয় আজকে। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমাকে কখন ডাক দেবে, তারপর আমি আসবো। আমি বাইরে থেকে চাতকের মতো তোমার দিকে তাকিয়েছিলাম, শুধু আমি দেখছি তুমি কিছুক্ষণ পর চুল ঠিক করছো, এখন করছো, অমন করছো। তাহলে আমার তো এত বড় চুল নেই যেভাবে ঠিক করবো। আজকে না সত্যি সত্যি মানে আমার কিছু ওখানে না হোক, আপনাকে কিন্তু বাসা যাওয়ার পরে বদি কি করবে না, মাঝে মাঝে যেটা ভয় পাচ্ছি না সেটা না। যাক, ও তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো না। বিষয় কি শোনো, বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝে একটু বাইরে টাইরে না গেলে হয় কি বোঝা যায় না যে ভেতরে যে আছে সে কতটা ভ্যালুয়েবল। এই কারণে আজকে তোমার সাথে প্রেম করবো জানি বুঝতে পারি যে সংসারে যে আছে সে কতটা ভ্যালুয়েবল। মানে বোঝা যাবে না, একটা কম্পারিজনের আসলে প্রয়োজন আছে মাঝে মাঝে, বাট এই তুলনা আবার এটা আবার সবাই করতে কিন্তু ঝামেলা প্রতিদিন হয়ে গেলে মুশকিল কিন্তু ভাই। আচ্ছা, আমরা অনেক বেশি দুষ্টামি করছি, কারণ আজ যেহেতু ভালোবাসার দিন, তা আমারও মনে হলো যে না, আজ অনুষ্ঠানটা একটু অন্যভাবে করি, সবার সাথে একটু উপস্থাপনাটা অন্যভাবে হোক। কারণ প্রত্যেক দিন তো ভালোবাসার কথা শুনি আমরা, সরাসরি স্টুডিওতে একজন মানুষ আসেন, তিনি তার ভালোবাসার কথা বলেন। কিন্তু আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, সেই ভালোবাসা দিবসকে মাথায় রেখেই অনুষ্ঠানটাকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাবার কিছু নেই। আমি আপনাদের সেই চিরচেনা গুরু, এবং আমার পাশে যে বসে আছে চিরচেনা সেই মেয়েটি। এতদিন অনেকে আমাকে বলতেন যে পূর্ণতাপুর ছবি পাঠান কিংবা পূর্ণাপুর দেখতে কেমন, উনি কি ইনভিজিবল কিনা, দেখা যায় কিনা। হ্যাঁ, এটা অশরীরী কোনো আত্মা না, শরীরী একটি আত্মা, এবং বিশাল শরীরী আত্মা। তা আমার পাশে বসে আছেন পূর্ণতা, এবং আমি আপনাদের ভালোবাসার বন্ধু, ভালোবাসার গুরু। কার কি অবস্থা শুনি আমরা? কার কি অবস্থা? আর সবার অবস্থা কিন্তু সেই অবস্থা আর কি, প্রচুর কমেন্টস। আচ্ছা, আমি একটা কথা বলি, কিছু কমেন্টস দেখলাম যে অনেকেই তাদের ফোন নাম্বারগুলো আমাদের ফেসবুক কমেন্টস বক্সে দিয়েছেন, বাট এটি আমি বলে রাখি যে ভদ্র লোকটি কিংবা ভদ্র মহিলাটি কাজটি করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিপদ ডেকে নিয়ে এসেছেন, কারণ আপনি আপনার নাম্বারটি প্রকাশ করে দিয়েছেন facebook.com/ilovedhakafm। এখানে যে পোস্টগুলো দেওয়া আছে, বিভিন্ন আমাদের লাইভ যাচ্ছে, আমাদের আরও 2টি পোস্ট হয়েছে, সেইখানে বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র মতামত দেওয়ার জন্য। বাট সেখানে যদি আপনি আপনার মানে মোবাইল নাম্বারটি দিয়ে দিন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি পুরো বিশ্ববাসীর কাছে চলে গেল, যেহেতু ফেসবুকটি ওপেন। তো সেই কাজটি করবেন না, যারাই করেছেন হয়তো না বুঝে করেছেন। আপনি আপনার মোবাইল নাম্বারটি জানাবেন শুধুমাত্র 16260 এই নাম্বারে। শুরুতে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে আপনি কোথায় আছেন, এরপর আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠাতে হবে 16260, যদি আপনি আপনার ভালোবাসার কোনো কথা আমাদের কাছে বলতে চান। আজ ভালোবাসা অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত, শুনবো আপনাদের সবার ভালোবাসার কথা, আর মাঝে মাঝে আমি আমার ভালোবাসার কথা বলবো, আমার পাশে যে ভালোবাসার মানুষটি বসে আছে। তবে একটা সত্য কথা বলি, এই মানুষটি আমার ভালোবাসার মানুষ, অবশ্যই এই মানুষটা আমার খুব ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ। কারণ এই ভালোবাসার বাংলাদেশ বিগত 1 বছর ধরে উপস্থাপনা করছে, আমার সাথে আরো 2জন মানুষ উপস্থাপনা করেছেন। আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ভালোবাসার সম্পর্ক কিংবা ব্যক্তিগত সম্পর্কগুলো আলাদা। বাট এই মেয়েটির সাথে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে এসে আমি ব্যক্তিগতভাবে অনেক মজা পাই, এবং অনেক হ্যাসল ফ্রি থাকি, অনেক টেনশন ফ্রি থাকি, কারণ খুব টেকনিক্যালি সবকিছুকে মেনটেন করে, খুব চালাক মেয়ে, তো খুব টেকনিক্যালি সবকিছুকে এইভাবে তাকাও কেন?
এত সুন্দর করে আমার সারা বছর তো বলেন না, আজকে একটা স্পেশাল ডে, আমি আজকে শুনতেই থাকি। না, সো ডেফিনেটলি ট্রু যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কারণ যাদের সাথে অনুষ্ঠান করেছি সবাইকে ভালোবাসলো, ওর প্রতি ভালোবাসাটা একটু বেশি, একটু বেশি, এই যে একটু বেশি বাংলা লিংকের বেশি না। হ্যাঁ, আচ্ছা আমরা কিছু কমেন্টস পড়ে ফেলি কিংবা তোমার যদি আর পড়ে ফেলবো। কমেন্টস পড়ার আগে কিন্তু একটা খুব ওই যে নিয়ম, গুরুদায়িত্ব আমার আছে, সেই গুরুদায়িত্ব পালন করি। আপনারা কেমন আছেন সেটা তো আমি শুরুতেই জানতে পেরেছি, এখানে লেখাও আছে। নিশ্চয়ই খুব ভালো, তবে দারুণ আমাদের এই শোটাতে আমরা আরো অনেক কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে একটা দারুণ সারপ্রাইজ আছে। সেটা হলো রবি দিচ্ছে সবার জন্য প্রতিটি ইন্টারনেট প্যাকে দারুণ সব সারপ্রাইজ বোনাস, যা দিয়ে ফেসবুকিং, গেমিং, স্ট্রিমিং এবং যা ইচ্ছা তাই করতে পারবেন, যতবার খুশি ততবার। সারপ্রাইজ পেতে আজ রিচার্জ করুন আপনার রবি নাম্বারে। বিস্তারিত জানতে ভিজিট করুন ravi.com.pd এই ওয়েবসাইটে। আর এবার চলুন ফিরে যাই আমাদের শোতে। আচ্ছা, এখন একটি আসল কথা আসবো, যে অনুষ্ঠানটিকে আসলে আরেকটি বিশেষ বিষয়ের উপর আজ অনুষ্ঠানটি সাজানো হয়েছে, সেটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। অনেকে তো ভাবতে পারে ভালোবাসার বাংলাদেশে আবার মানে বিশেষ কি সাজানো হয়েছে। ভালোবাসার বাংলাদেশে আজ আমরা ভালোবাসার বাংলাদেশ কেন কথা বলবো, যেই বইটি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আজ, অর্থাৎ আজ বিশ্ব ভালোবাসা দিবসে আমার আয়োজনে কিংবা আমার লেখাতে যে বইটি প্রকাশ হয়েছে ঢাকা এফএম এর সার্বিক সহযোগিতায়, তার কারণে আমি ঢাকা এফএম 90.4 এর কাছে চিরকৃতজ্ঞ এই সহযোগিতাটির জন্য। এই বইটি বর্তমানে অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে স্টল নাম্বার 296 থেকে 297, অর্থাৎ 296/297 এই স্টলে পাওয়া যাচ্ছে। বর্ষা দুপুর প্রকাশনা থেকে বইটি প্রকাশ পেয়েছে। বইটি ইতিমধ্যে আছেন এবং এই বই সম্পর্কে বিস্তারিত তথ্য আজ আমাদের অনুষ্ঠানে আমি দিয়ে দেবো। ইতিমধ্যে তার একটি পোস্ট আমাদের ফেসবুকে চলে এসেছে, যে কভারটা বইয়ের যে কভার, এবং সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে। যারা এই মুহূর্তে ভাবছেন যে বইটি সংগ্রহ করতে চান, কারণ অনেকে আমাকে ব্যক্তিগতভাবে নক করেছেন যে গুরু বইটি সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করব। সংগ্রহ করতে চাইলে নিয়ম হচ্ছে বা একটি লিঙ্ক দেওয়া আছে যে পোস্ট করা হয়েছে ইতিমধ্যে facebook.com/iloveDhakaFM, এখানে যে পোস্ট করা আছে সেই পোস্টে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি অর্ডার দিতে পারবেন। অর্ডার দেওয়ার পর একটি নির্ধারিত সময় লাগবে, হয়তো 1-1.5 সপ্তাহ সময় লাগবে, বইটি আপনার ঠিকানায় চলে যাবে। আপনি যখন অর্ডার করবেন দেখবেন ওখানে বেশ কিছু অপশন দেওয়া থাকে, আপনার ফোন নাম্বার, আপনার স্থায়ী ঠিকানা, সবকিছু সেগুলো পূরণ করলে অটোমেটিক বইটি আপনার কাছে চলে যাবে। এবং একটি হটলাইন নাম্বার দেওয়া আছে, সে হটলাইন নাম্বারটিতে ফোন করে কিন্তু আপনি চাইলে বইটি অর্ডার করতে পারবেন। সো আপনি লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন, হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন, এবং সরাসরি বইমেলায় এসে 296-297 এই স্টল এসেও আপনি বইটি কালেক্ট করতে পারবেন। এবং আগামী শনিবার আমি বইমেলায় থাকছি, যদি পূর্ণতার খুব একটা কাজ না থাকে তাহলে তুমি মোস্ট ইনভাইটেড। আগামী শনিবার ঠিক দুপুর 12টা থেকে 12:30টার ভেতরে আমি স্টলে থাকবো। আমার বন্ধুদের সাথে কথা বলবো, পাঠকদের সাথে কথা বলবো, ছবি তুলবো, আড্ডা দেবো এবং আপনাদের মতামত জানবো বইটি নিয়ে। সো আপনারা সবাই আমন্ত্রিত বইমেলায়, অমর একুশে বইমেলায় আমি আসছি আগামী শনিবার ঠিক দুপুর 12টা থেকে 12:30টায়। এবং এই মুহূর্ত থেকে, অর্থাৎ আজকেই পাওয়া গিয়েছে, এখন গেলে তো বইমেলায় ঢুকতে পারবেন না, কিন্তু বইমেলায় যদি আপনি যান, বর্ষা দুপুর স্টলে যদি আপনি যান, 296 অর্থাৎ 296-297 স্টলটিতে গেলেই আপনি বর্ষা দুপুরের প্রকাশনার যে বইগুলো আছে সেখানে ভালোবাসার বাংলাদেশ বইটি পাবেন। এবং একটি বিশেষ কথা বলি, সেটি হচ্ছে যদি কেউ ফোন করে অর্ডার করতে চান তাহলে অবশ্যই কিন্তু যখন আপনাকে কাস্টমার কেয়ার থেকে বলবে যে আপনি কোন বইটি অর্ডার করতে চাচ্ছেন, তখন বলবেন ভালোবাসার বাংলাদেশ, লেখক রাজগুরু, এটা বলতে হবে। তার কারণ হচ্ছে অন্য নামেও বই থাকতে পারে, মানে এই একই নামে আরো বই থাকতে পারে। যেমন আজকে এখন প্র্যাকটিক্যালি বলি, আমি নিজে কাস্টমার হয়ে কল দিয়েছি, তো যখন আমি বলছি ভালোবাসার বাংলাদেশ, তখন বলছে ভালোবাসার বাংলাদেশ প্রথম খণ্ড। প্রথম খণ্ড তো হওয়ার কথা নেই, পরে জানতে পারলাম যে ঠিক আছে এটি অন্য একটা, মানে আমার বইটি না, অন্য বইয়ের কথা বলছেন। তখন উনি বললেন যে ভাইয়া অবশ্যই যারা ফোন করে অর্ডার করবেন তারা বলবেন ভালোবাসার বাংলাদেশ, লেখক রাজগুরু, এটা বললেই কিন্তু তখন আপনি সঠিক বইটি অর্ডার করতে পারবেন। খুব বেশি মূল্য না, মূল্যটি লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন, সেটা আমি উল্লেখ করতে চাইছি না, কারণ টাকা পয়সা শব্দটা আমার মুখ দিয়ে এরকম গণমাধ্যমে আসে না, কারণ ওটার দিকে আসলে জীবনে কখনো খেয়াল দিইনি, যে কোনো পস্তাই। আমার কাছে ভালোবাসাটা মুখ্য, আমার কাছে কাজটাই মুখ্য। পয়সা তো দুনিয়াতে সবাই উপার্জন করে, তো পয়সার বিষয়ে কথা বলতে চাইছি না, ভালোবাসার কথা বলতে চাইছি। তো বই নিয়ে আরো বিস্তারিত কথা হবে, বইটি আপনাদেরকে দেখাবো এবং সেই বই নিয়ে আলোচনা হবে। বইটিতে মোট 5টি গল্প আছে। বিগত 1 বছর ধরে ভালোবাসার বাংলাদেশে যত বন্ধুরা এসছে সেখান থেকে সেরা কিছু গল্পকে নিয়ে, আসলে সবগুলো সেরা, তারপরও আলোচনা ভিত্তিতে সেরা 5টি গল্প নিয়ে আমরা বইটি সাজিয়েছি, ভালোবাসার বাংলাদেশ।
কাদের গল্পগুলো নেওয়া হচ্ছে সেই নামগুলো আমরা ধীরে ধীরে বলবো, কারণ এখনো রাত 2টো বাজতে মেলা দেরি আছে। এখনো যদি সব বলে ফেলি পরে পরবর্তীতে শুধু এইভাবে পূর্ণতাকে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। কিন্তু এটা তো বেশ ভালো কাজ, ভালো কাজ করতেই পারেন। যাই হোক গুরু, প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, লাইভে অনেক কমেন্ট আসছে। মোহাম্মদ সারোয়ার লিখেছেন, আপনি তোমাকে অনেক সুন্দর লাগছে লাল শাড়িতে, থ্যাংক ইউ। আজ ভালোবাসা দিবসে আমার পক্ষ থেকে লাল শাড়ি পরায় লাল গোলাপ শুভেচ্ছা। ওরে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, রিকোয়েস্ট আছে একটা, এই মন তোমাকে দিলাম শুনতে চাইছেন। আচ্ছা শিওর, আমি চেষ্টা করবো গানটা প্লে করে এই আজকে কিন্তু মন আমি শুধু পূর্ণতাকে দিয়েছি এই 3 ঘন্টার জন্য। এই মুহূর্তে ভাই আর কেউ দিয়েন না, এই 3 ঘন্টা আর অন্য কাউকে কিছু দেওয়া যাবে না। তারপরে ভাই আপনি মন দেন ঘন্টায় ঘন্টায়, আমি জানলে আগে তো সারাদিনের রেন্ট নিয়ে বসতাম। হাদিউজ্জামান লিখেছেন, বলতে ভালোবাসা মানে তোমার কপালে লাল টিপ, ভালোবাসা মনে মানে হলো মুক্ত আকাশে ডানা মেলে ওরা, আর লাল টকটকে ফাগুনের শিমুল ফুল আর শরতের কাশফুল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অনেক 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 কমেন্ট, হ্যাঁ হ্যাঁ। আমার ভালো লাগছে না কারণ সিঙ্গেল, খুঁজেই পাচ্ছি না আমার সে ভালোবাসার মানুষটারে, মনে হয় সে গলায় ফাঁস লাগাইছে। এটা আবার কেমন কথা, এটা আবার কেমন হলো ভাই? সাদিক আহমেদ আছেন সাথে, আজ তুমি শুনেছো কি রাতের বাংলা খবর? কাল সকালে বৃষ্টি হবে, ভিজবে সারা শহর, ভিজবে সব দালান কোটা, ভিজবে তোমার বাড়ি, দরজাটা খোলা রেখো আমি আসতে পারি। আচ্ছা, সুন্দর সুন্দর, আসেন আসেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি কালকে 3 ঘন্টা দিব। সাথে আছেন মোহাম্মদ বাহাউদ্দিন পাবেল, কিছু ভালোবাসা গোলাপের পাপড়িতে নাম লেখার মতো, যা হারিয়ে যায় পাপড়িটি শুকানোর সাথে সাথে। বাহ, চমৎকার। পপলু চৌধুরী স্বামী চিটাগাং থেকে শুনছি, গুরু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, শুভ হোক আপনার এবং পূর্ণতাপুর। ওকে, যাক, ভালো লাগলো, কেউ আমাকেও ভালোবাসা জানালো, সবাই তো পূর্ণতাকে জানাচ্ছে, এই ভয়ে আমি এতদিনও কাঁদিনি সামনাসামনি। আমি না বলছিলাম, মানে আপনি তখন ছিলেন না, যে আমাকে আর গুরুকে কিন্তু মানে ভালোবাসা কতটুকু লাগে জানি না, কিন্তু দেখতে একই রকম লাগে, দৈর্ঘ্য প্রস্থ, আয়তন দৈর্ঘ্য, না না এই লম্বায় আমি বেশি না, ওই একটা জায়গা, উল্টা পাল্টা কথা বলো। আজমেরি জুথি সাথে আছেন, লিখেছেন আজ ফার্স্ট দেখছি আপনাকে আপু, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সুন্দর লাগছে না? দেখেছেন? দেখছো আমাকে কি সুন্দর লাগতেছে। হাই না গুরু, আপনাকে কিন্তু সুন্দর লাগছে, একজন তো লিখছে আপনাকে হিরোর মতো লাগতেছে। আমাকে হিরোর মতো লাগছে, পুরা হিরো। থ্যাংক ইউ। যাক, একদম হিরো, যাক খুশি হয়ে গেলাম। কিন্তু আমার না আপনাকে কেমন লাগছে আজকে জানেন? কলকাতার মুভিতে খুব সফিস্টিকেটেড কিছু বাঙালিকে দেখানো হয় না, মানে আমি বলছি যে আমি চৌধুরী এবং এগুলো সাধারণত আমি তোমাকে বলি যে হিন্দু সম্প্রদায়ের একটি কাস্ট আছে, আমি ভুলে গেলাম, মারোয়াড়ি, মানে মারোয়াড়িরা সাধারণত ব্যবসায়ী যারা, মানে যারা অনেক লম্বা চওড়া হয়, ফর্সা হয়, সেরকম। ঠিক আছে, ভালো, হ্যাঁ, সুন্দর কিন্তু ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, যায় কিন্তু আপনার সাথে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। বাস্তবিক জীবনে ওরকম হলে আরো খুশি হতাম। মেলা টাকা পয়সা আজকে না পাবলিক সব দেখতে পাচ্ছে যে এদের দুজনের সমস্যা কোথায় কোথায়। আচ্ছা, প্রচুর কমেন্ট আছে আমাদের সাথে। জান্নাতুল ফেরদৌস জান্নাত আছেন সাথে, আপু আমি রংপুর থেকে শুনছি, সবাইকে সুন্দর লাগছে। আর গুরু কোথায় গেল? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই যে আমি এই যে এখানে ঠিক এখানে আছেন। আচ্ছা গুরু, আমার মানে গানের একটা আছে, আপনার একটা গানের রিকোয়েস্ট ছিল। আমার একটা পছন্দের গান আছে, আমার বিশেষ করে আমার রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ। আমি যখনই সময় পাই রবীন্দ্রসঙ্গীত শোনার চেষ্টা করি, এবং সফট ক্লাসিক গানগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, তুমি যে গানটা শোনাবে সেটাই শুনবো। আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু শুনতে চাচ্ছি ভালোবেসে। আর এই গানটা আমি আমার স্ত্রীকে ডেডিকেট করতে চাই, কারণ বাসায় তো যেতে হবে। যাক, বাড়িতে ঢোকার একটা পথ তৈরি হলো। না, এটা সত্য কথা, ও জানে এই গানটা আমার খুব পছন্দ। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি একটা কথা বলি যে আমার স্ত্রীকে কখনো ভাবে বলা হয়নি যে আমি ওকে খুব ভালোবাসি, বাট আসলে আমি ওকে যতটা না ভালোবাসি তার থেকে অনেক বেশি রেসপেক্ট করি, এবং উই আর ভেরি গুড ফ্রেন্ড। মানে আমরা ভ্যালেন্টাইন উদযাপনের থেকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেটা বেশি উদযাপন করি আমরা, বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ড। আমরা দুজনকে খুব ভালো বুঝতে পারি, এবং আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্কের বন্ধুত্ব যদি সবচেয়ে বেশি গাঢ় হয়, তাহলে সেই বন্ধুত্বটা কিংবা সেই সম্পর্কটা লাস্টিং করে অনেক বেশি। ভালোবাসা তো বন্ধুত্ব, আর আমরা আসলে দেখানোর জন্য কিছু করি না, মানে একদম সত্য কথা বলি, দেখানোর জন্য কিছু করি না। অনেকেই হয়তো ভাবতে পারে আমি যা রিয়েল লাইফেও যা, আমি এখানেও তাই, এবং ভেরি গুড ফ্রেন্ড, যে কারণেই হয়তো পূর্ণতার সাথে এই দুষ্টামিগুলো করতে পারছে, কিংবা অন্য কেউ হলো হয়তো ভাবতো যে না। সো আমি আমার স্ত্রীকে ভালোবাসি, বাট তার থেকে অনেক বেশি সম্মান করি, আর আমি এটাকে অনেক ভালোবাসি। আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি, পাশাপাশি অন্য একটা মানুষকে অনেক ভালোবাসি। এইটা ভালো লাগলো না? ও মা, তা আপনি তো বাড়ি শেষে বৌদির কাছে যাবেন, আমার কি হবে? যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এভাবে যেভাবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকেন। আবারও বিরতির পরে ফিরে আসছি। বিরতিতে যাবার আগে আমার এই দায়িত্বটা, গুরু দায়িত্বটা আরেকবার আছে, সেটা শেষ করে যাই। ওটা
বিরতিতে যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই একটা দারুণ সারপ্রাইজের কথা, সেটা হলো রবি দিচ্ছে সবার জন্য 97 এই স্টলটি বর্ষা দুপুরের প্রকাশনা সকল বই পাওয়া যাচ্ছে এবং সেখানে গেলেই আপনি ভালোবাসার বাংলাদেশে যে বইটি পাবেন সেই বইটি সংগ্রহ করতে পারবেন। এবং যারা টেলিফোন অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই হটলাইন নাম্বারে কল করে বলতে হবে ভালোবাসার বাংলাদেশ, লেখক রাজগুরু। এটি না বললে কিন্তু হয়তো ভুল বইটি অর্ডার হয়ে যাবে। এবং যে লিঙ্কটি দেওয়া আছে আমার পোস্টে, সেই লিঙ্কটিতে ক্লিক করেও কিন্তু আপনারা প্রি অর্ডার করতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন। আর বইটি দেখতে কেমন? বইটি দেখতে এমন, আমার মনে হয় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে বইটি আছে, ঠিক ভালোবাসার বাংলাদেশের এই বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। আসলে অনেকে আমাকে প্রশ্ন করেছে পূর্ণতা যে আপনি কি লেখক হবার ইচ্ছা প্রকাশ করছেন? আমার সোজাসাপটা কথা, না, আমি কখনোই লেখক হতে চাই না। লিখতে যে পারি না সেটা না, কারণ আমি নিজে যেহেতু লেখালেখি করি, নাটক লেখি কিংবা ছোটোখাটো লেখালেখির কাজের সাথে যুক্ত, কিন্তু আমার মনে হয় যে আমার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য এবং ভালোবাসার জায়গা হচ্ছে মাইক্রোফোন, রেডিও প্রোগ্রাম, এই টাইপের কন্টেন্ট মেকিং সবচেয়ে বেশি পছন্দের জায়গা। তাহলে লিখলাম কেন? এটি একটি প্রশ্ন হতে পারে ভালোবাসা থেকে। তার কারণ হচ্ছে বিগত 12 বছরে এত মানুষের ভালোবাসার গল্প শুনেছি যে অনেক সময় অনেক কিছু পরিকল্পনা করি কিন্তু তখনও মাথায় থাকে না, দলিল থাকে না, কোনো হারিয়ে যায়, গল্পটা হারিয়ে যায়, রেকর্ডও সবসময় আসলে রাখা সম্ভব হয়ে ওঠে না। বাট এই বইটির কারণে সুবিধা হয়েছে আমার ব্যক্তিগতভাবে যে 5টি গল্প আমার হাতে আছে, যে 5টি গল্প দিয়ে অনেক কিছু করা সম্ভব এবং একটি দলিল, যাদের ভালোবাসার গল্পগুলো এখানে আছে তাদের জীবনের একটি দলিল হয়ে থাকলো। তো এই উদ্দেশ্যে আসলে বইটি করা, চেষ্টা করব প্রতিটি বইমেলাতে কিছু না কিছু উপহার আপনাদেরকে দিতে, আমার শ্রোতাদের, আমাদের বন্ধুদেরকে উপহার কিছু দিতে। আর আগামী শনিবার ঠিক দুপুর 12টা থেকে 12:30টার ভেতর আমি স্টলে থাকবো, স্টল নাম্বার 296 to 297, স্টল বর্ষা দুপুর স্টলে আমি থাকবো। যদি বন্ধুরা চান আসতে পারেন, একসাথে আড্ডা হবে, চা খাওয়া হবে, কথাবার্তা হবে, আরও অনেক আলোচনা হবে। এবং বইটিতে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর এক একটি নাম দেয়া আছে, আমি সেই নামগুলো একটু পড়তে চাই। যে গল্পগুলো মানে নির্ধারিত করা হয়েছে, যাদের গল্পগুলো, সেই বিষয়ে আবার পরে কথা বলছি। যে নামগুলো দেয়া হচ্ছে গল্পের, একটি হচ্ছে অ্যানিভার্সারি গিফট, প্রথম গল্প অ্যানিভার্সারি গিফট, এটি হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয়টি হচ্ছে কর্পোরেট প্রেম, দ্বিতীয় 5টি গল্পের একটি কর্পোরেট প্রেম। পূর্ণতাকে যে আমি কত ভালোবাসি, পূর্ণতা তো দাম দিল না। আরেকটা বইয়ের নাম, গল্পের নাম হচ্ছে, পূর্ণতাই বলুক, সত্যি মানে সিরিয়াসলি? হ্যাঁ, দেখো আমি মিথ্যা বলছি নাকি? আরেকটি গল্পের নাম পূর্ণতা, আরেকটি গল্পের নাম হচ্ছে পূর্ণতা, যেখানে শুধু পূর্ণতাকে কতটা ভালোবাসি সেই গল্পটা নেই, অন্য গল্প আছে। কারণ মানুষ মনে করবে গুরু পূর্ণতাকে নিয়ে লিখেছে, না, এই পূর্ণতা সেই পূর্ণতা। কিন্তু তারপরে শিরোনামটা তো আমার, হ্যাঁ শিরোনামটা তো ভিতরে কি আছে কে জানে, কিন্তু আমাকে কিছু যায় আসে না। তো পূর্ণতাকে কত ভালোবাসি আপনারা বিচার করবেন, কিন্তু ওর মনে অন্য একজনের জায়গা, এটা হতে পারে না। না, একদম পুরো ভিলেন হয়ে গেল না কেউ একজন। আচ্ছা, আরেকটি গল্প হচ্ছে পৃষ্ঠা উল্টো মধ্যবিত্ত। আচ্ছা, তাহলে কটি গেল? 4টি। সূচিপত্রে কি গল্পের নামগুলো দেওয়া হচ্ছে? সূচিপত্রে আসলে এটি হচ্ছে একদম ফার্স্ট ভার্সন, মানে যেটি হচ্ছে বলা যেতে পারে যে একদম কারখানা থেকে বের করে নিয়ে আসছি, গরম গরম জিলাপি। কারণ হচ্ছে যে অনেকগুলো পাতায় তুমি খেয়াল করে দেখবে আঠা লেগে আছে এখনো। আচ্ছা, মানে আমি একদম কারখানা থেকে বের করে নিয়ে আসছি শুধুমাত্র আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। বাহ, আর লাস্টটা হচ্ছে লুকোচুরি প্রেম। বাহ, সুন্দর নাম, সুন্দর নাম। তাহলে হচ্ছে অ্যানিভার্সারি গিফট, এরপর হচ্ছে কর্পোরেট প্রেম, তারপর হচ্ছে আমার পাশে যে মেয়েটি বসে আছে পূর্ণতা, এরপর মধ্যবিত্ত, তারপর হচ্ছে লুকোচুরি প্রেম, যেটা পূর্ণতার সাথে আমি করছি এখন। একদম, মানে এত ওপেনলি কাউকে আমি লুকোচুরি প্রেম করতে দেখি নাই। আমি গুরু ভাই, কাউকে ভয় পাই না, উপরাল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আক্তার সুমাইয়া আছেন সাথে। আক্তার সুমাইয়া বলতেই হয়, আমার বেস্ট ফ্রেন্ড লিখেছে, হ্যালো আপু এন্ড ভাইয়া, আপনাকে হ্যালো জানিয়েছে। হাই, কি অবস্থা? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সুমাইয়া। আর সবাইকে বলতে চাই আমার ফ্রেন্ডটা এই মোমেন্টে খুবই ওই কল্যাণপুরে থাকে। হ্যাঁ, কল্যাণপুরে থাকে, খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছে। শি ইজ এক্সপেক্টিং, আই নো দ্যাট রিজন। এবং ওর জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা থাকছে এবং সবাই অনেক দোয়া করবেন, সেটাও চাচ্ছি। আরাফা মাহজাবিন মিলি আছেন, কি বলবো, আজ প্রথম পূর্ণতাপকে লাইভে দেখছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাসফিকুর রাহিম লিখেছেন গোপালগঞ্জ থেকে। রাহিম, সবাইকে অনেক ভালো লাগছে। আর পূর্ণতাপকে কতটা ভালো লাগছে সেটা গুরুই বলবে, গুরু বলছে, আর লাগবে না, হয়েছে। হুম। রানা আছেন সাথে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুরু।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, আরেকজন লিখেছেন, কোনো এক শিশির ভেজা প্রান্তরে তুমি আমি দুজনে, বেলা শেষে দুজনার হাতে হাত রেখে সূর্যোদয়ের প্রান্তরে। বাহ, অদ্ভুত। অদ্ভুত। সাদি লিখেছেন, আপু আজকে আমার ভালোবাসার মানুষকে বলেছিলাম আমি তোমাকে আগের মতন ভালোবাসি, কিন্তু ও বলে আমার কি ভালোবাসা বাড়ে না। সিলেট থেকে শুনছি। এটা একটা ভালো, কিন্তু ভালোবাসা কি বাড়ে না? মানে আগের মতোই কেন আগের মতো কেন হইতে হবে? সেটাই। বাড়ান ভালোবাসা বাড়ান। হযরত আলী আছেন সাথে, রাজশাহী থেকে শুনছেন, নেটওয়ার্কের সমস্যাতে লাইভে আসতে পারছি না, বাট শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ, শুনবেন। মোহাম্মদ রিপন আছেন সাথে, জানি না কি লিখছি, কেনই বা লিখছি, কিন্তু অজানা অনুভূতি কিভাবে যেন স্বপ্ন দেখায়। আজ আমি স্বপ্ন দেখি, প্রকৃতি হয়তো আমাকে পূর্ণতা দেয়নি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই অপূর্ণতা থাকবে না। মানুষ এত সুন্দর করে লিখে কি করে? দেখো, প্রচন্ড ভালো মনের মন মানসিকতা না থাকলে এরকম লেখাগুলো আসে না। এবং এই লেখা আমি না ভাবতাম কি যে লেখাগুলো বোধহয় যে গুগল থেকে কপি পেস্ট করে কেউ কমেন্ট করে, কিন্তু এগুলো গুগলের লেখা না, এটা নিজেরই লেখা। মানে আমি সত্যিকার অর্থে আমি খুব অবাক হই যে মানুষ এত ক্রিয়েটিভ। সাথে আছেন আমাদের সামি লিখেছেন আমাদেরকে, আব্দুল্লাহ আল মামুন, অভ্র না ইভ্রো, ওকে আপু তুমি ইভাকে একটু আমার জন্য বলে দিও তো, আমি অনেক লাভ করি। আচ্ছা, আমি বলবো না, আপনি বলে দেন। আজকের একটি বিশেষ দিনেও যদি আপনি বলতে না পারেন তাহলে আসলে তো এর দায়ভার আপনাকে নিতে হবে। সেটাই। লিখেছেন আমাদেরকে অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি, হাদিউজ্জামান আছেন সাথে, কাব্য আছেন সাথে, শওকত হোসেন কাব্য, আপু আমি কিছু কথা বলতে চাই আজকে ভালোবাসা দিবস উপলক্ষে। আমার নাম কাব্য, নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে দিয়েছেন, বাকিরাও তো কথা বলতে যাবে আপনার সাথে এখন। যাই হোক, আমরা চেষ্টা করব কল করার জন্য। অবশ্য এটা কিন্তু বলে দেওয়া দরকার আরেকবার যে যদি যদি আপনি চান যে আপনাকে আমরা কল করে স্টুডিও থেকে আপনার সাথে একটি ভালোবাসার সংলাপ হয়ে যাক, তাহলে যা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে আপনার নাম, প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনি কোথায় আছেন সে বিষয়টি আমাদের জানতে হবে, এরপর আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। আরও একটিবার যদি চান স্টুডিও থেকে আমি আপনাকে কল করবো, ভালোবাসাটি সংলাপ হয়ে যাবে, ভালোবাসার কিছু বাক্য আপনার সাথে বিনিময় হবে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন আপনার নাম, এরপর স্পেস দিয়ে আপনার লোকেশন, এরপর স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। আর যদি আপনার ভালোবাসার মানুষকে কোনো গান উৎসর্গ করতে চান, সেটি আমাদের facebook.com/iloveDhakaFM। এখানে যে ভালোবাসার বাংলাদেশকে নিয়ে দুটি পোস্ট দেওয়া আছে, একটিতে আমাদের ছবি সহ, আর একটিতে আছে যেটা হচ্ছে বইয়ের কভার। যে কোনো একটিতে আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি কোনো গান উৎসর্গ করতে চান সেটি টাইপ করতে পারেন, জানিয়ে দিতে পারেন, অথবা আমাদেরকে 16260 নাম্বার SMS করে জানিয়ে দিতে পারেন যে যদি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসার কোনো গান উৎসর্গ করতে চান কিনা। সেটাই। সুমাইয়া কমেন্ট করেছে, আমার ভালোবাসার মানুষটা আমাকে মিস করে নাই। মিস করেনি? ভালো তো। আরে মিস না করে সবসময় ফিল করে, এদের বুঝতে হবে, কিন্তু যে মিস করে না সে সবসময় ফিল করে। এটা না ফাঁকিবাজি প্রেম, এটা চরম ফাঁকিবাজি প্রেম। আশ্চর্য, মানে মিস করতেও মানুষের আলসেমি। আরে মিস কেন করব আমি? তো কেন করব না? আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে তুমি একবার কখনো মিস করো না? কারণ অলওয়েজ ফিল করি, মিস করব কেন? মানে কিছু থাকে না যে খুব সুন্দর সুন্দর কিছু, যে পিক আপ লাইনের মতো বললাম আর চালাই দিলাম আর কি, বউ তো আমার পটেই আছে, আর কি দরকার। যাই হোক, নতুন একটি ঘন্টার কিন্তু সূচনা হতে যাচ্ছে, সেই ঘন্টাটার জন্য আমাদেরকে একটা বিরতিতেও যেতে হবে। আবার ছোট্ট একটা বিরতি যাবে, বিরতির পর ফিরে আসবো। ওপারে দেখি কে আছে আমাদের সাথে। দ্রুত SMS করে ফেলুন, নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আরও একটিবার বলছি, চলছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন, ভালোবাসার মহাকাব্যের আয়োজন, ভালোবাসার বাংলাদেশ। একজন আমাকে কমেন্টস করেছে, আমি বলে যেতে চাচ্ছি যে বিশেষ দিনে কেন অতিথি নেই, তার কারণ হচ্ছে আজ আমার নির্দিষ্ট কোনো অতিথি নেই, আজ আমার অতিথি আপনারা সবাই আজ ভালোবাসার কথা বলতে পারবেন। ভালোবাসা বাংলাদেশটা কিন্তু রয়েই গেল, নতুন দিনের সাথে এটা কানেকশনটা নেই, আমরা এখনো গত দিনেই ফিরে চলে রয়ে গেছি। ভালোবাসা দিবসটি কিন্তু এখনো আমরা উদযাপন করে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তাদের জন্য একটি সংবাদ হচ্ছে যে আমাদের লাইভটি বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে 12টা বেজে গেছে, 15 তারিখ পড়ে গেছে, ভালোবাসা দিবস যেহেতু পার হয়ে গেছে, লাইভও বন্ধ হয়ে গেছে। আসলে আমরা মনে করলাম যে যথেষ্ট সময় ধরে আপনার পূর্ণতাকে দেখেছেন, আমাকে দেখেছেন, আর লাগবে না, কারণ আমাদের আসলে আরো বিভিন্ন আয়োজন আছে। মোট কথা আমাদের আরো অনেক আয়োজন আছে, সেই আয়োজনগুলোর জন্যই আমরা লাইভটি কিছু সময়ের জন্য রেখেছিলাম। আমরা ভেবেছিলাম যে পুরো একটি সময় ধরে আমরা লাইভটি চালাবো, কিন্তু পরবর্তীতে
পূর্ণতা এবং আমি কথা বলে যেটা দেখলাম যে আমাদের আরও অন্যান্য আয়োজন যেগুলো আছে সেই আয়োজনগুলো হয়তো পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না যদি লাইভটি চলতে থাকে, কারণ একটি স্টুডিও এখানে টেকনিক্যাল বিভিন্ন বিষয় জড়িত থাকে, সেই বিষয়গুলো ক্যামেরায় দেখতে খুব একটা ভালো লাগবে না। লাইভ মানে তো লাইভ, যা হচ্ছে সবই দেখা যাচ্ছে, যে চুল পূর্ণতা কিছুক্ষণ পর চুল ঠিক করছে সেটাও দেখা যাচ্ছে, হ্যাঁ ও দেখছে যে লিপস্টিক ঠিক আছে কিনা সেটাও দেখা যাচ্ছে, হ্যাঁ তো এই যে বিহাইন্ড দ্য সিন ঘটনাগুলো বেশি দেখলে আবার বোর হয়ে যাবে। তো যে কারণে হচ্ছে আমরা মানে বিশেষ ভালোর জন্য এই মুহূর্তে আমাদের লাইভটা অফ করে দিয়েছি, বাট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রচুর সাপোর্ট আমরা পেয়েছি আমাদের লাইভগুলোতে। আচ্ছা, এখন কিন্তু আরেকটি সংবাদ সেটি হচ্ছে বিগত 12 বছর ধরে, মানে বিশেষ করে বিগত এই ভালোবাসার বাংলাদেশ যখন থেকে করছি, বন্ধুদের সাথে যখন সম্পর্কটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে, তখন থেকে একটি কথা প্রায় আমাকে শুনতে হতো যে গুরু আপনার ভালোবাসার গল্পটা কবে শুনবো, হট সিটে কেন আপনি আসছেন না, হট সিটে কেন আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে বসছেন না। এখন বিষয়টি হচ্ছে বসবো, সেই দিনক্ষণ এখনো ঠিক করিনি, বাট এই মুহূর্তে যেটা হচ্ছে যে একজন মানুষের সাথে আমি কথা বলতে চাই, সেটা পূর্ণতাই বলুক। আমরা এই মুহূর্তে খুব 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 পছন্দের মানুষের সাথে কথা বলতে চাই, যার সাথে আসলে আমার কথা কখনো হয়নি, কিন্তু তার সম্পর্কে আমি এত শুনেছি যে একটা মানুষ আরেকটা মানুষকে ভালো এতটা বাসতেই মনে হয় তার সম্পর্কে এতটা বলতে পারে, এবং এমনভাবে বলতে পারে যে সেই মানুষটা আমার চোখের সামনে খুবই জীবন্ত, এবং সেই মানুষটা আর কেউ নয়, যে মানুষটা আমাদের সবার যার সম্পর্কে জানবার সবার খুব আগ্রহ, সেই বিখ্যাত মানুষটির সুখ্যাত সহধর্মিণী ভালোবাসার মানুষ আমাদের বৌদি, রুম্পা বৌদি। কথা বলবো আজকে বৌদির সঙ্গে, ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আছেন। হ্যালো, কি অবস্থা? আমি লাভগুরু বলছিলাম, ঢাকা এফএম 90.4 থেকে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো খুব লাকি, ভ্যালেন্টাইন্স ডে শেষ হয়ে যাওয়ার পর লাভগুরু আমাকে ফোন দিয়েছে। সেটাই। ও কেমন আছেন আপনি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ চিনি। আপনি কি চেনেন নাকি? ও বাবা। আচ্ছা কি অবস্থা, কেমন আছেন বলো? না, প্রশ্নের উত্তরটা আমি চাই। আপনি কি চেনেন নাকি? আচ্ছা কি আমি না সে? আমি চিনি কি না? হ্যাঁ, উনি তো লাভ গুরুকে চিনেনি, ভালোবাসার গুরুকে। আচ্ছা না, আমি তো চিনি না। আপনি কেমন দেখতে, কেমন ভাই? বাই দ্য ওয়ে বৌদি, ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 এবং ভালোবাসার বাংলাদেশ। আপনাকে শুনতে পেরে একটা অদ্ভুত রকমের ভালো লাগছে। আজকের আয়োজনটা কিন্তু সত্যিকার অর্থে আমাকে দিয়ে কখনো এতটা পূর্ণতা পায়নি, আমার নাম হওয়া সত্ত্বেও। আপনার কথায় মনে হচ্ছে যে আমাদের পুরো আয়োজন পূর্ণতা পেল। না এটা বেশি হয়ে গেল। না এটা অনেক কমই হলো। আমাকে এমন একটা দিনে ফোন দিয়েছেন যেদিন আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি কন্টিনিউয়াসলি কাশছি। হ্যাঁ, ওর শরীরটা বেশ খারাপ। আমি আসার সময় মেডিসিন দিয়ে এসেছি। ওকে মেডিসিন দিয়ে এসেছি। মানে এটা কি গলার অবস্থা এতটা ডাউন থাকার পরেও এত সুন্দর? তার মানে যখন সুন্দর থাকে তখন কেমন? না আমার ভয়েস একদম ভালো না। না খুব সুন্দর, কিছুই না। আহা, এটা কি শোনালো? আচ্ছা এবার আমার মনে হয় আপনি একটু আমাদের গুরুর সাথেই কথা বলেন। না আমি তো আসলে না জাতি তোমার সাথে কথা, মানে তোমার কথা শুনতে চাইছিল, কারণ সবসময় আমাকে প্রশ্ন করে থাকে। ইনফ্যাক্ট ও জানে, ও আমাকে বলে যে আমি যেদিন মানে গেস্ট পেতে আমার একটু ঝামেলা, আমি বলি চলো তোমাকে বসিয়ে দিই। পরে আবার চিন্তা করছে না থাক, হাটে হাড়ি ভেঙে যাবে আমার। কিন্তু আজকে কিন্তু ছাড়ছি না। আজকে কিন্তু বৌদি আমরা একদম মানে গুরুর না, আমরা দাদার সেই সিক্রেট গুলো শুনতে চাই। একটা সিক্রেট তো শুনবই, এমন একটা কিছু যেটা দাদা প্রেমে পড়ে করেছে। আচ্ছা না, প্রেমে পড়ে করিনি, আমি শুধু ওকে একটা হিন্টস দিই আমার শ্রোতাদের উদ্দেশ্যে, যেটি মানে ছবির বাকি অংশ পরে যে ট্রেলারটা আমি দিই। সেটা হচ্ছে যে ওর সাথে আমার পরিচয় 2010 সালে, এবং পরিচয়টা খুবই কাকতালীয় ভাবে, মানে ওর সাথে আমার দেখা হবার কথা না, একদমই দেখা হবার কথা না। তখন আমি একটি শর্ট ফিল্ম করবো, মানে একটি টেলিফিল্ম করবো। আমি তখন একটি টেলিফিল্মের জন্য আমি নতুন নায়িকা খুঁজছি তখন, এবং তখন আমার মোটামুটি নায়িকা নির্বাচিত হয়েও গেছে। তো ও আমাকে নক করেছে, মানে যেদিন অডিশন ছিল আসতে পারেনি, ও পরবর্তীতে আমাকে নক করেছে যে লাভগুরু বলছিলাম যে হ্যাঁ, বলো যে আসলে আমার তো অডিশনের ডেট ছিল এরকম, আমি আসতে পারিনি, আমার জ্বর ছিল। তা আমি বললাম যে না আমার আসলে আগ্রহ নেই, কারণ আমি নিয়ে ফেলেছি। তখন আমার একটা ছোট ভাই আছে রাকিব নামে, ও আমার খুবই কাছে ছোট ভাই, এবং মিডিয়াতে বেশ বড় একটা জায়গাতে আছে, খুবই কাছে ছোট ভাই। তো ও আমাকে বলছে, এবং ও সবসময় শুধু ছোট ভাই না, মানে আমার ফ্যামিলি মেম্বার্সের মতো। তো আমাকে বলছে যে দাদা এত দূর থেকে মেয়েটা আসছে আপনার সাথে দেখা করতে, অডিশন দিতে, তো আপনি দেখা করেন অন্তত। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো একটা ডেট দিলাম, সেই ডেটে সে আসলো। তো ডেটে আসার পর আমি যখন ওকে দেখছি বেশ লম্বা চওড়া, ঠিক আছে, ওর হাইট অনেক ভালো। এটা ওকে ভালোবাসার কিংবা বিয়ে করার অন্যতম একটা কারণ, ওর হাইট অনেক ভালো, ও 5 ফিট 7 ইঞ্চি। বলেও দিচ্ছে।
আমি তো বললাম না আমি কাউকে ভয় পাই না, আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। তো যখন হলো কি একটা কথায় তো অডিশন দেওয়াতে একটা পর্যায়ে আমাকে একটা প্রশ্ন করেছে। তো প্রশ্নটা করার পর আমি বলছি যে হ্যাঁ আমি তো এটা, তুমিও কি একই? তা বলছে যে হ্যাঁ। পরে মানে চিন্তা ভাবনা করলাম, করে বললাম যে বিয়ে করবা প্রথম? জিজ্ঞাসা করো, বিলিভ মি, তোমাকে আমি প্রথম দিন আদব চিন্তা করেন, দেখা হয়েছে বিয়ে করবা প্রথম দিন এবং আধা ঘন্টার পরিচয়। আচ্ছা দাদা, এবার আমি আমার সঞ্চালকের জায়গাটা কাজ করি। বলো বৌদি, তখন আপনার কি মনে হলো? মানে এই প্রথম দেখায় মানে এই লোকটা হয় ইধার পাগল না হয় লুচ্চা, আপনার মনে কি হয়েছে সময়? আমি পুরা স্টাক হয়ে গেছিলাম, লিটারালি আমি পুরা চুপ হয়ে ওনার দিকে মানে 2-3 মিনিট তাকায় ছিলাম। সে আমাকে মানে 2বার ডেকেছেও, আমি মানে আমার সব মনে হচ্ছে ঘুরতেছে যে কি বলে এই লোক, আমি আসছি অডিশন দিতে, সে বলে বিয়ে করবা। মানে সিচুয়েশনটা একবার কল্পনা করে দেখেন যে মানে ওই সিচুয়েশনটাতে একটা মেয়ে কি করতে পারে। হ্যাঁ, তারপরে আমরা তো জানি যে ধরনের মানে অডিশনে গিয়ে যদি সাধারণত বিয়ে করবা তো কেউ বলে না, এটা তো খুব আনএক্সপেক্টেড কথা। তো তারপরে আপনি মানে কি করলেন? ও কিছু বলেনি, ও চেহারাটা দেখার মতো ছিল। হ্যাঁ, মানে ও পুরো হচ্ছে যে ধরো কি মানে ভাষা নেই, মানে 140 ওয়াটের মানে ঝটকা লাগে না, মানে আমার আসলে কি শোনা, আমি লাইফে আমার একটা খুব বদ অভ্যাস আছে এবং আমি কোনো কিছু খুব বেশি ভাবি না। মানে আমার কাছে যে কোনো বিষয় ও জানে, ও খুব ভালো করে জানে, আমার কোনো কিছু মাথার মধ্যে আসলো ওটা দ্রুত রেজাল্ট করতে হবে, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, সেটা বিজনেস নিয়ে হোক, সেটা প্রোগ্রাম নিয়ে হোক। আমার লাইফের যত বড় বড় প্রোগ্রাম আমি তৈরি করেছি রেডিওর ইতিহাসে, সবগুলো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিটের ভাবনাতে, বেশি ঘষা মাজা। আমি যখন ওকে দেখেছি, দেখার পর আমার বেশ কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে আমি করে ফেলেছি, ওই 10-15 মিনিটে ক্যালকুলেশন করে মনে হচ্ছে যে না ঠিক আছে, আমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিই, অন্য কোনো কিছু আমার মানে ওইসব হবে না। সরাসরি আমি বলি যে তুমি কি বিয়ে করবা 10 মিনিটে। পরে যখন ও মানে ও আর কি উত্তর দেবে যে আসলো নায়িকা হতে ছবির, এখন সে বলছে জীবনের নায়িকা, তো তখন কোনো উত্তর দেয়নি, ও চলে গেছে। এবং চলে যাওয়াটা খুব মানে ও যাবে কিনা সেটাও বুঝতে পারছে না, ওর পা চলছে না। তো এর পরবর্তীতে আমাদের বাকি সংলাপগুলো হয় এবং সেই সংলাপগুলো আরো অনেক রহস্যময়। মানে আমি শুধু একটা কথা বলি, আমাদের যে লাভ স্টোরিটাতে একটা মোটামুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সুপারহিট গল্প সম্ভব। এবং এটা সত্য কথা যে আমি ওকে মানে অনিয়ারে বলছি না, মানে পাম দেওয়ার জন্য বলছি না, ও অনেক ভালো মেয়ে, বাট একটু বেইমানি করেছে আমার সাথে। বেইমানি করেছে কারণ ওর সাথে যখন আমার বিয়ের আগ পর্যন্ত যখন আমি কিছু বলতাম, ও উত্তর দিতে 15 মিনিট সময় নিত, খুব স্লো মোশনে মাথা ওঠাতো, ধীরে সুস্থে কথা বলতো, আর এখন প্রশ্ন করার আগে উত্তর দিয়ে বসে। তো এটাই হচ্ছে বিয়ের আগে আর বিয়ের পরে। আমি ওকে বলি তুমি এরকম প্রতারণা কেন করলে? না ঠিকই তো আছে, সে এসেছিল নায়িকা হতে, আপনি তাকে জীবনের নায়িকা বানাতে চেয়েছেন, তো উনি তো তখন নায়িকাদের মতো এক্সপ্রেশন দিবে, স্লো মোশনে মাথা তুলবে, একটু লাজুক হবে। এই ভালো কথা বলেছো তুমি। তো বউ হয়ে যাওয়ার পরে নায়িকা থাকবে কোথায়? আপনি তো বউ বানিয়ে দিলেন। বাট সে মানে ও 8-10টা কেউই কারোর মতো না, বাট আমি আসলে সবচেয়ে বড় কথা ওকে নিয়ে হ্যাপি। আমি কাউকে বলতে চাই না যে ও এর থেকে ভালো, তার থেকে খারাপ, এর থেকে বেটার, কাউকে আমি কম্পেয়ার করতে চাই না, এটা করাটাও ঠিক না। ও ওর মতো, বাট আমি ওর সাথে ব্যক্তিগত জীবনে যে আমাদের যে সংসার, এই আগামী মার্চের 7 তারিখে তো না, হ্যাঁ 7 তারিখে, ঠিক আছে তো, আগামী মার্চের 7 তারিখে আমাদের 6 বছর পূর্ণ হবে বিয়ের। আমাদের 6 বছরে বহুবার ঝগড়া হয়েছে, কিন্তু কোনো ঝগড়া 6 মিনিট 7 মিনিটের বেশি টিকে না, কারণ ও আমার সাথে কথা না বলে থাকতে পারে না, আমি ওর সাথে কথা না বলে থাকতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উই আর ভেরি গুড ফ্রেন্ড, খুবই ভালো, আমরা খুব ভালো বন্ধু। এবং এটা আমি বিয়ের যখন আমাদের কথাবার্তা চলছে তখনই আমি বলেছিলাম যে আমি ভালো লাইফ পার্টনার হতে পারবো কিনা জানি না, বাট আমি ভালো বন্ধু হতে পারবো। সো আমার মনে হয় যে ভালো বন্ধু যদি হতে পারি আমাদের লাইফটা অনেক বেশি হ্যাপি থাকবে। সো ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি, মানে ওকে আমার লাইফ পার্টনার পেয়ে আমি অনেক হ্যাপি। বৌদি, দাদা তো খুব মানে অকপটে সব স্বীকার করে বলে দিল, এবার আপনারটা শোনার জন্য কিন্তু আসলে জাতি অধীর আগ্রহে বসে আছে। আচ্ছা, কি শুনতে চান বলেন? এই যে দাদা যে বললো দাদা আপনাকে পেয়ে খুব হ্যাপি, আপনার হ্যাপিনেসের পারদটা কতটুকুন ওঠে? আমার হ্যাপিনেস হচ্ছে রাজীব হাজবেন্ড হিসেবে মানে খুবই ভালো, মানে ওর মতো হাজবেন্ড পাওয়া লাকের ব্যাপার, ঠিক আছে? মানে ও এত কেয়ারিং, মানে এত ফ্রেন্ডলি, এত কেয়ারিং একটা হাজবেন্ড হতে পারে, এবং মানে একদমই ডমিনেটিং না, যেটা আমার খুব ভালো লাগে।
সে কখনোই আমার উপর ডমিনেট করার চেষ্টা করে না যে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। আমি বিয়ের এত বছর পরেও এখনো মানে ফ্রিলি ফ্রেন্ডের সাথে যাই, আড্ডা দিই, হ্যাং আউট করি, ওখানেও তার কোনো অবজেকশন নেই। তো হাজবেন্ড হিসেবে তার মতো মানুষ হয় না, অসাধারণ। কিন্তু আমার সারা জীবন একটা আফসোস থেকে যাবে, সেটা বলে দিই। থাকে না কিছু গোপন রহস্য, ওই সিক্রেটটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। তার মধ্যে একটা হচ্ছে যে সবাই আমাকে খুব বলে যে তুই লাভ গুরুর বউ, এটা সেটা, মানে ভাইয়া তো মনে হয় সে হ্যাপি রোমান্টিক, হ্যাঁ ও একটু রোমান্টিক না, একদমই রোমান্টিক না। আমাদের 9 বছরের পরিচয়, 9 বছরের পরিচয় কাল তাতে আমি প্রথম একটা গোলাপ পাইছি। একটা গোলাপ 9 বছরে 30 টাকা দাম, 30 টাকা দামও মনে রাখছে। তাহলে বুঝতেই পারছেন কতটুকু রোমান্টিক। রোমান্সের রও নেই ওর মধ্যে। হি ইজ ভেরি আনরোমান্টিক পারসন, ভেরি প্র্যাকটিক্যাল। আমি খুব প্র্যাকটিক্যাল। এটা কিন্তু বৌদি মানে আমার মনে শো যারা শুনে তারাও এটা খুব ভালো করে জানে। আমি তো দেখছি আমি খুব প্র্যাকটিক্যাল, এটা আমি সবসময় বলি, আমি ওকেও বলি, ও আমাকে প্রায় বলে যে তুমি এটা করো না, ওটা করো না। তাই আমি বলি দেখো মানে কি হয়, আমার স্টুডিওতে যখন আমি মানুষের গল্প শুনি তখন তারা বলে যে আমরা প্রচুর ভালোবাসা দিয়েছি, এটা করেছি ওটা করেছি, সংসার করতে যে আর সংসার নেই। হ্যাঁ, তখন এই কমপ্লেন, স্বামী এটা করে না, ওটা করে না। আমার কাছে মনে হয় যে রিলেশন ইজ এ কমিটমেন্ট। তো আমার কমিটমেন্টের জায়গা থেকে আমি ওকে 100% দেওয়ার চেষ্টা করি, ওকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছি যে তুমি যেখানে খুশি যাও, যাদের সাথে খুশি মেশো, বিকজ আমি তোমাকে 100-এর উপরেও যদি কোনো পার্সেন্টেজ থাকে আমি তোমাকে ট্রাস্ট করি। আর রোমান্টিক যেটা, আমি এত মাত্রায় প্র্যাকটিক্যাল, রোমান্টিকতাটা আমার কাছে প্র্যাকটিক্যালি উপস্থাপিত হয়। আচ্ছা, প্র্যাকটিক্যাল রোমান্টিসিজমটা কি রকম? ওই যে যেটা দরকার, এর বেশি অতিরিক্ত আমি করতে পছন্দ করি না, হয় না। গোলাপ না দিয়ে চলো যে সুপার শপে গিয়ে একটা জরুরি তুমি যেটা খাবার সেটা কিনে নিয়ে আসো, বৌদি এটা করে কি? হ্যাঁ হ্যাঁ, এটাই না। খাবার কেনার ব্যাপারে তার কোনো কার্পণ্যতা নেই। খেতে যেতে চাও, যেখানে যেতে চাও নিয়ে যাবে সে, এই রেস্টুরেন্টে চলো, ওই রেস্টুরেন্টে চলো। বাট যখন হচ্ছে মানে রোমান্টিসিজমের কোনো কথা আসে তখন হচ্ছে তাকে পাওয়া যাবে না কোথাও। না, আমি খুব প্র্যাকটিক্যাল, যে কারণে আমার অনুষ্ঠানও দেখো আমি কিন্তু যে তেল মুক্ত কথা বলি না, আমি তেল মানে বিহীন কথাবার্তা বলতে পছন্দ করি অনেকে। আমি খুব প্র্যাকটিক্যাল এবং এটা আমি স্বীকার করি, যেটা আমার দোষ বলো যাই বলো, এবং আমি প্র্যাকটিক্যাল যতদিন থাকবো ততদিনই হয়তো আমাদের সংসারটা অনেক বেশি সুখের থাকবে আমার মনে হয়। বাট আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমার কাছে ভালোবাসাটা হচ্ছে তোমার প্রতি শ্রদ্ধা, তোমার প্রতি সম্মান, তোমার টেক কেয়ার করা, তোমাকে পারফেক্টলি তোমার জায়গাতে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ফুল সাপোর্ট দেয়, এগুলো হচ্ছে আমার কাছে ভালোবাসা। মানে আমার কাছে ওই ভালোবাসাটা এখন কাজ করে না যে চলো বাদাম খাই, চলো বাট ভালো মুভি আসলে আমরা মুভি দেখি একসাথে, বাইরে ঘুরতে যাই, বিশেষ দিনগুলোকে আমরা সেলিব্রেট করতে চাই বিভিন্নভাবে। বাট ওই যে তথাকথিত যে ছেলে মেয়েদের রোমান্টিসিজম যে ভরপুর, ওই ভরপুরতা আমার ভেতরে আসে না, কারণ আমি পারি না। আমি কেন জানি পারি না। আমার কাছে মনে হয় যে একটা মেয়েকে ভালোবাসা বলতে হচ্ছে কমিটমেন্ট, শ্রদ্ধা, তার সম্মান রক্ষা করা, তাকে ফুল সাপোর্ট দেওয়া, এবং 10 জনের বিরুদ্ধে যে আমার স্ত্রীকে সবার আগে সাপোর্ট দেয়, এটা আমার কাছে মনে হয়, কারণ কমিটমেন্টটা আমার দায়িত্ব। তো আমি সেগুলো করি, এবং সেগুলো করতে যে অনেকের কাছে ভিলেনও হয়ে যায়, বাট তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি মনে করে থাকি একটা মেয়ে যখন তার পরিবার ছেড়ে একটা পুরুষের কাছে আসে, সেই পুরুষের নীতিগত এবং সার্বিক দায়িত্ব হচ্ছে তার আত্মসম্মান রক্ষা করা, সেটা যার কাছ থেকে হোক না কেন, যেভাবে হোক না কেন। এবং এটা আমি সবসময় আমার অনুষ্ঠানও বলে থাকি। তো আমি যে একটা কথা বলি না যে আমি অনুষ্ঠানেও যা, আমার ব্যক্তিগত জীবনেও তা। অসাধারণ অসাধারণ গুরু, মানে এই ধরনের কথাগুলো শুনলে না নতুন করে মনে হয় যে না, জীবনটাকে সাজানোটা খুব কঠিন হবে না অনেক মানুষের জন্য। এই মুহূর্তে যারা শুনছে আমার বিশ্বাস তাদের অনেকের জন্য। আর বাকি যে ঘটনাগুলো আছে সেগুলো বিশেষ কোনো দিনে বলবো, কারণ ওটা আসলে বিশেষ আয়োজন দিয়ে। আচ্ছা বৌদি, গুরু তো খুব মানে এই যে ভালোবাসার স্বীকারোক্তিটা ওনার মতো করে দিয়ে দিলেন। আমি কিন্তু এবার আপনার কাছ থেকে আপনার সেই স্বীকারোক্তিটা একটু শুনতে চাই। স্বীকারোক্তি বলতে গেলে আসলে আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। স্বীকারোক্তি বললে শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি, আর এই 3 ঘন্টা পূর্ণতাকে অনেক ভালোবাসি। বৌদি এটার জন্য আমি একদম দায়ী না, এটা সম্পূর্ণ ওনার প্ল্যানিং করা। আপনাকে তো উনি সেটিংটা দিয়ে এসছে না, আমাকে তো কিছু বলেন। আচ্ছা বলো, আমি তোমাকে বলে আসছি না আসার সময় যে আমি পূর্ণতাকে 3 ঘন্টা ভালোবাসবো? কিন্তু বৌদি আমার তো যেটা শুরু হবে সেটা শুরুর আগে শেষ হয়ে যাবে ওনার প্ল্যানিংটা কারণে। না, ও যখনই কোনো প্রোগ্রাম থেকে, টিভিতে হোক বা রেডিওতে হোক, যখনই প্রোগ্রাম থেকে বা কবিতা আবৃত্তি হোক, যখন বাসায় আসে, আসার পর আমি শুধু প্রতিবার ওকে একটা কথা জিজ্ঞেস করি যে তুমি অন এয়ারে যে
টিভিতে যে কবিতা আবৃত্তিতে যে এত তোমার ভরপুর আবেগ, এত ভালোবাসা, অথচ তুমি আমার সামনে আসলে একটু যদি আমি সুন্দর করে সাজি তখন প্রশংসাও তোমার মুখ দিয়ে বের হয় না, এটার কারণটা কি? এই যে আজ কিন্তু আমাকে খুব প্রশংসা করেছে আমার টিপের, আমার শাড়ির, আমার চুড়ির। বৌদি আজ কিন্তু ধরবেন বাসায় গেলে, মানে ওটা আমি তারও করি, সে বলুক, ওটা আমি তাকেও করি। সে চুড়ি পরলে, শাড়ি পরলে, টিপ দিলে আমি সবসময় বলি যে টিপ দাও, বড় টিপ দাও, আমার বড় করে। ওর একটা চুড়ির আলমারি আছে, যদিও ভেঙে গেছে ঝড়ে, মানে পুরো আলমারিটা পরে গ্লাসটা ভেঙে গেছে, বাট ওর চুড়ির খুব শখ, ওর প্রচন্ড চুড়ির কালেকশন, প্রচুর চুড়ি আছে, ভ্যারাইটিস চুড়ি আছে। ও শাড়ি পরতে পছন্দ করে এবং সে খুব সুন্দর শাড়ি পরে, এবং আমি দেখেছি যে ওর ফ্যামিলির ভেতরে আর কেউ এত সুন্দর শাড়ি পরে না। ওর খালারা পর্যন্ত ওর কাছ থেকে মানে শাড়ি পরে না যে আমাকে ভালো করে শাড়ি পরে, সরি গুণগুলো আছে, ও ভালো সব দিক থেকে। আমি হ্যাপি, আমি যেরকম আমার লাইফ পার্টনার চেয়েছিলাম আমি সেরকম লাইফ পার্টনার পেয়েছি। আর আমি নিজেকেও যেভাবে আমার লাইফ পার্টনারের কাছে উপস্থিত হব বলে আমার পরিকল্পনা ছিল সেটাও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের দুজনের ভালোবাসা হচ্ছে আমাদের বাচ্চা, মানে সবকিছু মিলে হচ্ছে আমাদের ছেলে। তো ওর ভালোর যেটা হয়, আমি সবসময় ফিল করি যে বাবা মার ভেতরে যদি টিউনিং ভালো না থাকে সন্তান কখনো ভালোভাবে বেড়ে ওঠে না। এটা আমি সব শ্রোতাদেরও বলতে চাই যে আমাদের দুজনের ভেতরে টিউনিংটা এত ভালো, হয়তো আমি ওর মতো রোমান্টিক উত্তম কুমার হয়ে ওর সামনে হাজির হতে পারি না, কিংবা শাহরুখ খানের হাজির হতে পারি না, সেটা ঠিক আছে, বাট সানি দেওয়ালরাও তো ভালোবাসছে, তাই না? যাক, তুমি ভালো থেকো, বাসায় আসছি, তারপর বাকি কথা হবে। বৌদি আপনি অনেক ভালো থাকবেন। আপনার সাথে আজকের এই কথা, মানে এটা একটা অসম্ভব সুন্দর স্মৃতি আমার কাছে হয়ে থাকলো। এটা ও জানে না, কিন্তু আমি ওকে কিছু বলিও নি, ও জানেও না। বলি এত রাতে আমাকে আননোন নাম্বার, মানে কে ফোন দিল? হঠাৎ করে মনে হলো যে অনেক সময় শ্রোতারা আমাকে বলতো ধরবো না, পরে আবার ভাবলাম যে না একটু ধরি, আর্জেন্ট তো হতে পারে। যাই হোক, পূর্ণতা আপু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব তাড়াতাড়ি দেখাও হবে আশা করি, এবং খুবই 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 ইচ্ছা। আমি আসলে বিগত এই সবগুলো মাস যাবতীয় গুরুকে বলছি, গুরু একদিন দেখা হবে, আমি বেবিকে দেখবো, আপনাকে দেখবো, বাট কোনো একটা কারণে আসলে ব্যাটে আর বলে নিচ্ছে না। আপনার নিমন্ত্রণ থাকলো অবশ্যই বৌদি, এবং আমার বাসায়ও আপনার নিমন্ত্রণ রইল। আর বেবি কেমন আছে সেটাও একটু শুনতে চাই মুহূর্তে। হ্যাঁ, বেবি মানে রিসেন্টলি ওরও খুব ঠান্ডা লেগেছিল, আমাদের জীবনে খুব ঠান্ডা, তো ও এখন আস্তে আস্তে কিওর হয়ে গেছে অনেকটাই, আমারটা এখনো কিওর হয়নি। তো দোয়া করবেন সবাই যেন আমার বাচ্চার জন্য, অনেক দোয়া করবেন। ও কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়ালাম মাত্র। ঠিক আছে, তুমি তো রান্না বান্না করো। কি সুন্দর অর্ডার, রাত 12টার সময় রান্না বান্না করো? না, রান্না বান্না চলছে, কারণ কালকে আমার বাসাতে কিছু ছোট ভাই ব্রাদার আসবে, তো প্রিপারেশন চলছে। আমি তো বাসায় যাবো রাত 3টা বাজবে, তো কালকে সকালে উঠে রান্নার কোনো চান্স নেই। আর যেহেতু বাবু দিনের বেলা জেগে থাকে, তো এখন ঘুমোচ্ছে। আমাদের মনের প্ল্যানই ছিল যে রাত্রেবেলা তুমি অনুষ্ঠান করবে, আমি রান্না বান্না করে রেডি করে রাখবো। বাহ বাহ, কি সুন্দর সংসার না? ভালোই লাগে শুনতে, তো অদ্ভুত ভালো লাগে। বৌদি আপনি অনেক ভালো থাকবেন, অসম্ভব ভালো লাগলো। আর এটা আমার মনে হয় আজকের শ্রোতা যারা শুনছেন, এর চাইতে বড় উপহার ভালোবাসা বাংলাদেশের শ্রোতাদের জন্য হতে পারতো না। থ্যাংক ইউ সো মাচ এট লিস্ট ফোনটা অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা ঠিক আছে, বাই বাই। এখন আমি পূর্ণতার সাথে প্রেম করি, টাটা। বাই, ভালো থাকবেন। কয়জন মানুষ পাবা বউকে বলে আরেকজনের সাথে প্রেম করছি? সবাইকে তো আপনি সবসময় বলেন যে লয়ালিটির কথা, কিন্তু যে 3 ঘন্টা, এই যে এখন যে 3 ঘন্টা এত স্বীকৃতি নিয়ে করছেন, মানে মানুষজন তো আজকে একদম সেই মানে লাইসেন্স পেয়ে গেল আপনার কাছে। লাইসেন্স পে, বাট লাইসেন্সের পেছনে গল্পগুলো শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুলো কমেন্টে যাই না, অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। পাভেল হোসেন আছেন, লিখেছে আপু ভাই শুনছি রাজশাহী থেকে, আমার খুব লজ্জা, এটা কিভাবে কাটাবো বলতে পারেন গুরু? হ্যাঁ, আমার তো লজ্জা নেই, আমি নির্লজ্জ, আমার তো লজ্জা নেই। জান্নাতি হাওয়া লামিয়া লিখেছেন, গুরু আমি আপনার বইটা অর্ডার করেছি, 7-8 দিনের মধ্যে হাতে পেয়ে যাব, খুব এক্সাইটেড, আমি কখন বইটা হাতে পাবো? আচ্ছা, এই অর্ডারের প্রসঙ্গে আরেকটিবার বলি যে চলছে অমর একুশে বইমেলা, যেখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে, যেটি লেখার দুঃসাহস করেছি আমি। আমার এই লম্বা জীবনের ক্যারিয়ারে কখনো বই লিখবো ভাবিনি, কিন্তু ঢাকা FM 90.4 এর পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা এবং সাহসে সেই দুঃসাহসটি ঘটিয়ে ফেলেছি। বর্তমান যে
অমর একুশে বইমেলা চলছে, সেই অমর একুশে বইমেলা ভালোবাসা বাংলাদেশে বইটি আপনি অর্ডার করতে পারবেন। এবং অবশ্যই বলতে হবে, যদি ফোন করে অর্ডার করতে চান, ফোন নাম্বারটি আমাদের যে মানে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক সেখানেও বলা আছে, এবং বিশেষ করে ঢাকা এফএম এর অফিসিয়াল যে ফেসবুক ফ্যান পেজ সেখানেও হটলাইন নাম্বার দেওয়া আছে। বাট অবশ্যই হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে চাইলে কিন্তু লেখকের নাম বলতে হবে রাজগুরু, বলতে হবে ভালোবাসার বাংলাদেশ, লেখক রাজগুরু, এই বইটি অর্ডার করতে চায়। এবং যদি কেউ লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে চায়, সেই লিঙ্কটিও কিন্তু ইতিমধ্যে ফেসবুকে দিয়ে দিয়েছি। আর আগামী শনিবার ঠিক দুপুর 12টা থেকে 12:30টার ভেতর স্টল নম্বর 296 297 এই বর্ষা দুপুর স্টলে আমি থাকবো। যেই প্রকাশনা, আমার প্রকাশনার নাম হচ্ছে বর্ষা দুপুর, সেই স্টল থেকে আমি আপনাদের সাথে আড্ডা দেবো, আপনার সাথে কথা বলবো, সেলফি তুলবো, আরও অনেক কিছু হবে। বাহ, লিখেছেন আমাদেরকে হৃদয়ের সাথে আছেন, লিখেছেন মোহাম্মদ সবুজ শেখ, এমন একটা তুমি চাই যে তুমিকে পেয়ে সব অপূর্ণতা ভুলে থাকা যায়। আচ্ছা, সাথে আছেন মোহাম্মদ পারভেজ শেখ, আমার কাছে পূর্ণতা মানে এমন একজন কেউ, তীব্র তাপে মরুর মাঝে শীতল জলের ঢেউ, গুরু তুমি পেলে ব্যথা কথা কিংবা কাজে, কষ্ট কবু রেখো নাকো তোমার মনের মাঝে। আমি কষ্ট রাখি না, বুঝে যান, কষ্ট রাখতে চলতে পারবো না। আসলে আসলে মোহাম্মদ সবুজ আছেন, সাথে রিপন শিমুকে তিনি অনেক ভালোবাসেন জানিয়েছেন। রিপন রয় রিপু লিখেছেন, গুরু কেমন আছেন, আপনাকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা একটি মানসিক চিন্তা, আমি একটি বই লিখছি, বইটির নাম হলো হৃদয়ে পেলাম না তোমায়। বাহ, চমৎকার, সুন্দর, নামটা সুন্দর না? রিদওয়ান তোহা লিখেছেন, কেমন আছেন গুরু? আমি খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। বাস্তবিক জীবনে খুব প্যারাতে থাকি, এই কারণে হচ্ছে যে সকল প্যারাকে দূরে রেখে সবসময় ভালো থাকতে চাই। কারণ আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম, ছোট্ট প্রসঙ্গে বলি যে বেশ কিছু ফুটেজ আমি দেখেছি যে মানুষগুলো বিভিন্ন কনফারেন্সে আছে, বিভিন্ন অনুষ্ঠানে আছে, এবং হঠাৎ করে তারা বিভিন্ন ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মানে পৃথিবী থেকে তাদের চলে যেতে হয়েছে। এবং উপরে হেডিংটা ছিল যে পৃথিবী থেকে বিদায় কখন আমরা কেউ জানি না। তো অনেকগুলো ফুটেজ দেওয়া ছিল, তো আমি দেখলাম, দেখে আমার স্ত্রীকে বললাম, দেখো আমরা কত ভালো আছি, তারপর আমরা ঝগড়া করি, হিংসা করি, রাগারাগি করি, এর পেছনে লাগি, ওর ক্ষতি করি, কি লাভ? কারণ কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। তাই যতটুকু সময় আছি খুব ভালো থাকার আপ্রাণ চেষ্টা করি, তাই আমি খুব ভালো আছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক। আরমা লিখেছেন, রংপুর থেকে শুনছি, খুব ভালো লাগলো বৌদির কথা শুনে। অধরা জান্নাত পড়ি আছেন, ময়মনসিংহ থেকে শুনছি, আমরা চারজন, আমাদের পক্ষ থেকে ফাগুনের হাওয়ায় পুনতাপু এবং বুড়ো আপনাদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হোসেন আছেন সাথে, অবুজার হোসেন, ভালোবাসা কি আসলেই কোনো দিবস হয়? 14 ফেব্রুয়ারি যদি ভ্যালেন্টাইন ডে হয় তাহলে তার জন্য শোক দিবস হবার কথা আজকের তারিখে, কেননা ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি সেন্ট ভ্যালেন্টাইনকে 14 তারিখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আচ্ছা, সেই আক্ষরিক অর্থে তো আসলে ব্যাপারটা পালন হয় না, কিন্তু সেটা তো ভালোবাসার জন্যই হয়েছিল, ওই কারণে ওই থিমটাকে নেওয়া হয়েছে। কারণটা বিশেষ করে ভালোবাসার কোনো দিন নেই, সেটা কিন্তু আমরা ইন্ট্রোতেই বলেছিলাম যে যখন আমি জিজ্ঞেস করলাম পূর্ণতাকে তুমি আমাকে কতটা ভালোবাসো, তো এই যে আক্ষরিক কথাগুলো আমরা বলেছি, আমরা চাই কথাগুলো প্রত্যেক দিন হোক, প্রত্যেক দিন প্রত্যেকটা ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে কথাগুলো বলুক। বাইজিদ বোস্তামি, বাপি আপু ও গুরুর আজকে ভালোবাসার দিন কেমন কাটলো? আমি রংপুর থেকে বলছি। আমি সারাদিন বাসায় ছিলাম, আমার পরিবারের সাথে ছিলাম, বিকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, এখন এসেছি, 3 ঘন্টা পূর্ণতার সাথে প্রেম চলছে, বাড়িতে যে আমার স্ত্রীর সাথে প্রেম চলছে, এবং এটা কন্টিনিউ চলতেই থাকবে। মানে কি মজায় না, আমি এমন পেলাম না। অবশ্য আমাদের 3 ঘন্টা বেশ ভালোই প্রেম কাটলো। যে কে জাহিদ আছেন সাথে, ভালোবাসার আগে কি আর পরে কি, পরে কি আছে কেন বুঝতে পারি না। আচ্ছা, ভালোবাসার আগে কি আর পরে কি আছে কেন বুঝতে পারি না। আমি তুমি, ভালোবাসার পর আমি তুমি আমরা, আমি তুমি আমরা। বাহ, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি প্রেম কি জানি না, আমি প্রেম কি বুঝি না, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে, কি জানি হায় কোন আগুনে মরিব আমি ফাগুনে। বাহ, চমৎকার। লিখেছেন আমাদেরকে আজকে প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আচ্ছা, তার নামটা তো আসলে সেই ছদ্ম নাম। এসকে আরিফ সরকার রাশেদ আছেন, লালমনিরহাট থেকে শুনছেন, ভালোবাসা এমনই একবার যদি জীবন থেকে হারিয়ে যায়, আর জীবনেও সে ভালোবাসা ধরা দেয় না, সময়টা ঠিকই রয়ে যায়, শুধু মানুষগুলো সব হারিয়ে যায়। আমরা একটু গান শুনি, তারপর আমরা টেলিফোনে আবার বন্ধুদের সাথে কথা বলবো, কারণ আজ অনেক ভালোবাসার মানুষের অনেক ভালোবাসার কথা শুনবো। আজ সকল বন্ধুদের শুনিয়ে দিলাম আমার যে ভালোবাসার মানুষ, তার কণ্ঠ, যেটা অনেকদিন ধরে আমাকে বলছিল যে গুরু আপনার ভালোবাসার মানুষের কথা শুনবো, আপনার ভালোবাসার গল্প শুনবো। ছোট্ট একটি ট্রেলার দিলাম, বাকি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরে আসবে কোনো একটি দিন। তা এখন আপনাদের ভালোবাসার গল্পটি শুনতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। বিশেষ এই দিনে ভালোবাসার বাংলাদেশকে বিশেষভাবে সাজানোর একটি ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগার অনুভূতি দিতে পারছি, বাট আমাদের ভালো বাসার কোনো কমতি নেই, একদম নেই। চলে যাচ্ছে একটি গানে। ফোন আলাপ আমাদের হয়ে গেল, ঠিক জমজমাট না, খুব প্রেমের ফোন আলাপ। গুরু কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো।
ভালো অবশ্য প্রতিদিনই কথা, আমার হ্যাঁ, তো খুব ভালো লাগছে। না, আমার যেটা জাস্ট ইচ্ছা ছিল যে শ্রোতাদের উদ্দেশ্যে মূলত ওর সাথে কথা বলতে কিংবা ওকে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল মূলত। আর দ্বিতীয়ত হচ্ছে শ্রোতার অনেকদিন ধরে আমাকে প্রচুর নক করে যে আপনার ভালোবাসা কবে শুনবো, আপনার ভালোবাসা গল্পটা কবে শুনবো। আর ভালোবেসে বিয়ে করেছি, এখনো ভালোবাসি। সো ভালোবাসার কথা বলতে তো আসলে অপরাধও লাগছে না, লজ্জাও লাগছে না। একদম একদম। কিন্তু ভাবলাম যেহেতু ও জানে না কিছু, ওকে একটা সারপ্রাইজ দিই। তো এটা ভালোবাসা দিবস ওর জন্য একটা গিফট হয়ে থাকবে। আর সেই সাথে আমাদের শ্রোতারা কিছুটা একটা জানলো আমাদের ভালোবাসার সম্পর্কে, বাকিটা পরবর্তীতে জানাবো। কমেন্টে চলে যাই। শারিয়ার আঞ্জুম নাভিদ লিখেছেন 2019-2/14 তারিখটা আমার জন্য একদিক দিয়ে লাকি, অন্যদিক জ্ঞান রাখি, দোয়া চাই গুরু এবং পূর্ণতাপুর কাছ থেকে। এসে রব আছেন, যার কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। আমি রংপুরের মমিনপুর থেকে শুনছি, আর বৌদির কথা আজ শুনতে পেরে এই অনন্য দিনের মধ্যে স্পেশাল কিছু পেলাম। এইচ.এম. নিব্রাস লিখেছেন কে কমেন্ট পড়বা না আমার, আজ কদিন বাদে কমেন্ট করলাম, কিন্তু এটা সিঙ্গেলদের জন্য কষ্টের, বুঝলা? আচ্ছা আচ্ছা, কমেন্ট পড়ে দিলাম। আঞ্জুম আছেন সাথে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুরু, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুরু আর পূর্ণতাপু। আজকে আমি এক স্পেশাল মানুষ উইশও করলো না আমাকে। আচ্ছা, আজকে ওনার স্পেশাল মানুষ ওনাকে উইশ করেন নাই। খুব খারাপ কাজ করেছে। বকেন মারেন পারলে। জোবাইর খান জয় লিখেছেন, আমার প্রাণপ্রিয় পূর্ণতা আপু ও আমার শ্রদ্ধেয় গুরু রাজীব সরকার ভাই, দুজনে কেমন আছো? আজকের এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে আমি বেশ ভালো আছি। আজকে গল্পটা অসাধারণ লাগছে। পূর্ণতা আপু, তুমি মনে আজ খুব সাজগুজু করে এসেছো? আচ্ছা, আমি সাথে আছি পুরো সময়। আজকে সাজগুজু করে আসতে হয়েছে যে একজন প্রেম করবে তো 3 ঘন্টার প্রেমের জন্য কন্ট্রাক্টের আমার গ্রিন কার্ড কই? কন্ট্রাক্টে বিয়ে করলে গ্রিন কার্ড, আমার গ্রিন কার্ড তোমাকে ইয়েলো কার্ড দেবো। মোহাম্মদ রুবেল মিয়া লিখেছেন আমাদেরকে, আমি যাকে মন থেকে লাভ করতাম তাকে এখনো খুব লাভ করি, বাট তাকে পাইনি এই জীবনে। এক যুগ পরে তাকে ভুলতে পারিনি। আচ্ছা, এক যুগ পরেও তাকে ভুলতে পারিনি। লিখেছেন আরেকজন ইসলাম, কেন এত অভিমান, কেন এত রাগ, সব ভুলে চলো না হাতে রাখি হাত, করোনা আর অভিমান, দাও না একবার হাসি, সত্যি তোমায় বলছি আমি অনেক ভালোবাসি। একটু হাসো না, ডাইনির মতো হাসলা। ওটা আমি একটা সিরিয়াল দেখেছি, চুড়েল হাসে, পূর্ণতা হাসলো মনে হচ্ছে চুড়েল হাসছে। না আমার মনে পড়ে গেছে যে ঠাকুমা ঝুলি দেখতাম না, ওখানে যে শাকচুন্নি যে হাসে ওইটা। আচ্ছা, আমরা মনে কাউকে ফোনে পেয়ে গেছে, যে অধীর আগ্রহে আমাদের শ্রোতারা ছিল, আমাদের বন্ধুরা ছিল, ইনফ্যাক্ট আমরাও ছিলাম, যার সাথে আজ ভালোবাসার কথাটা বলবো। মোহাম্মদ আসিফ আছেন আমাদের সাথে বাগেরহাট থেকে। হ্যালো আসিফ। জি গুরু, ভালো আছেন? জি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যদিও পার হয়ে গেছে বেশ খানিকটা সময়, তারপরও ভালোবাসার দিন তো প্রতিদিনই। জি, আজকে কথা বলতে পেরে আমি খুব হ্যাপি। আমি আসলে আপনাদের জন্য আয়োজনটি করার কারণে একটিবার আমরা ভেবেছিলাম যে আজকের দিনে বিশেষ প্রচুর গল্প আছে, প্রচুর মানুষজনের লিস্ট করা আছে, সেখান থেকে কাউকে নিয়ে আসব, কিন্তু পরে ভাবলাম না, আজকের দিনটা সবার জন্য, আজকের এই দিনটা সবার জন্য। গুরু, বলুন। কিন্তু আমার অনেক অভিমান, বিশেষ করে পূর্ণতাপুর পরে। করুন। হ্যাঁ করেন ভাই, করুন। শাস্তি দিল কে? শাস্তি। গুরু 17 সাল থেকে 19 সাল পর্যন্ত আজকে হয়তো একটু চান্স পেয়েছি। আমি 17 সালে আমি ছিলাম না ভাই, আমি 18 সাল থেকে আমিও ছিলাম না ভাই, আমিও 18 সালের মাঝামাঝি থেকে আসছি। না মানে বলছি কি, আমি 17 সাল থেকে আজ পর্যন্ত মানে ঢাকা আমি গল্পটা শুনি। আচ্ছা, তো বিশেষ করে সেই থেকে এই পর্যন্ত এসএমএস আজ প্রথম সুযোগ পেলেন কথা বলার। জি। আচ্ছা, এই কারণে খুশি হয়ে আমাকে কিছু খাবার দাবার পাঠিয়ে দিন। চলে আসেন, চলে আসেন। বাগেরহাটে আসবো, চিংড়ি খাওয়াবেন? জি। আমি বাগেরহাট আসছি। গলদা চিংড়ি না বাগদা চিংড়ি? আমি কিন্তু আমি বলি সিরিয়াসলি যে আমি আগামী মাস বাগেরহাট আসছি। আমি যাব কিন্তু বাগেরহাট, সাতক্ষীরা, যশোর আমি ঘুরতে আসছি। আমাকে কেউ খুলনা নিয়ে যান। আচ্ছা যাও, তোমাকে নিয়ে যাবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা যেতে বেশি সময় লাগবে। আসিফ, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আজকের আয়োজন কি করলেন আজ? খুব ভালো লাগছে গুরু, আর বিশেষ করে কোনো একদিন হয়তো সময় করে আসবো, হয়তো গল্পটা বলার জন্য। হয়তো এখন সময় হবে না, আর কিছুদিন পরে হয়তো সামনের মাসের দিকে যেতে পারি হয়তো। আচ্ছা ঠিক আছে, আমরা আগ্রহে আছি, আপনি চলে আসুন। আপনাকে একটা জিনিস শোনাবো, শুনবেন? মন খারাপ মনে হচ্ছে, মনটা একটু খারাপ না, এই জন্য ফোন নাম্বারটা দিয়েছিলাম। আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে কি, আমাদের রিলেশনটা 17 সালে ফেসবুকে রিলেশন। তো তার
আর নামটা বলতে চাচ্ছি না, হয়তো তার বিশেষ কেউ মানে বিশেষ বলতে। আচ্ছা সমস্যা নেই, নাম বললেও চলবে। তারপরে হ্যাঁ, তাদের বাড়ি হচ্ছে ফকিরহাটে, মানে আমাদের পাশের থানা। ফকিরহাট। হ্যাঁ, তো তার সাথে আমার রিলেশন আছে যে আপনার ফেসবুকে। তারপর তো তারপরে মনে করেন দেখা অনেক 3-4 মাস, 4 মাস না 5 মাস পরে আমার সঙ্গে যে দেখা হলো, তো সেইভাবে রিলেশন চলতেছে। তো কোরবানি ঈদের পরে সম্ভবত অক্টোবর মাসে কাছে হয়তো ঈদ হয়েছে, কোরবানির ঈদ 17 সালে। তো হঠাৎ ও একদিন ঈদের আগে আমার ঘরে ফোন দিল। ফোন দিয়ে বলছে কি আমি মানে ও এখানে থাকে, ওদের বাড়ি এখানে, কিন্তু জন্মস্থান ঢাকায়। ও ঢাকায় বড় হয়েছে, কিন্তু ওদের বাড়ি এখানে, ওর বাড়িতে কেউ থাকে না। তো ওখান থেকে এসএসসি পাস করার পরে ওখানে এসে ভর্তি হয়েছে। তারপরে পড়াশোনা শেষ করছে, এই মানে কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যে আপনার ফেসবুক আইডি যখন করলো তখনই আমার সাথে থাকতো। সেই থেকে ও এখানেই এসেছে, এখানেই পড়াশোনা করে, মানে ফকিরহাটে। তো ঠান্ডা লাগছে তো একটু। তো তাকে আমি এভাবে নাম্বার নিলাম অনেক কষ্ট করে, অনেক কথা বলে। তো কথা বলি, এইভাবে রিলেশন হওয়ার পরে চলতেছে। তো হঠাৎ ও একদিনকে বাড়ি থেকে রাগ করে ঢাকায় চলে যাচ্ছে, মানে ও এখানে থাকে স্যার আন্টিদের বাসায়। তো হঠাৎ করে আন্টিদের সাথে নাকি কি নিয়ে রাগারাগি হয়েছে। তারপরে বলছি তুমি কি আমার সাথে যাবা? কোথায়? আমি ঢাকায় যাচ্ছি। আমি বলছি আমি এই মুহূর্তে কোথায় থেকে আর কিভাবে আসবো? তো আমি আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে তাদের থেকে আমাদের যে ঠিকানা প্রায় 22 কিলোমিটার মতন। আচ্ছা, ডিফারেন্স। একটু সংক্ষেপে দ্রুত বলতে হবে। হ্যাঁ আসিফ, একদম সংক্ষেপে দ্রুত বলতে হবে, কারণ টেলিফোনে তো আমরা অনেকের সাথে আরো কথা বলবো। একটু ঠান্ডা লাগছে তো এই জন্য আর কি গলাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক অল্পতেই আমি বলে দিচ্ছি। তো তারপরে এইভাবে কথা বলছি। তারপরে বললো কি আচ্ছা ঠিক আছে, তোমার যা দরকার না, আমি ঢাকায় যাচ্ছি, কিছুদিন পরে আসবো। আচ্ছা ঠিক আছে। তো ঢাকায় গেল, কথা হচ্ছে, বাসায় গেছে, আম্মু আব্বুর সাথে কথা বলতে হচ্ছে। ওখান থেকে ওর দিনাজপুর হচ্ছে যে ওর বোনের হাজবেন্ডের বাড়ি। তো সেখানে গেল, সেখান থেকে আসলো। আসার পরে বলতেছে কি ঈদের 8 দিন পরে আসতো। আসতে বললো কি যে আব্বুর সাথে আসছে তো কথাবার্তা সেভাবে বলতে পারবো না, তোমাকে আমি ফোন না দিলে ফোন দিও না। আচ্ছা ঠিক আছে। বাহ, 8 দিন হয়ে যায়, 9 দিনে 2 দিন পরে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে হঠাৎ 12:01 ফোন কেটে দিল হ্যালো বলে। কেটে দেওয়ার পরে ফোন দিই, যোগাযোগ হয় না। 3-4 দিন পরে আবার ফোন দেওয়ার পরে একজনের ফোন ধরে বলতেছি ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আসলে বিয়ে হয়নি। যাই হোক, তারপরে এইভাবে তাকে নাকি কেউ একজন ফোন দিয়ে বলছিল যে আমি নাকি কার সাথে রিলেশন করি। আচ্ছা গুরু, একটা কথা হলো কি, সে আজ পর্যন্ত আমার কাউকে চিনে না, আমি তার কাউকে চিনি না। আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধব সে আমার কাউকে চিনি না, আমি তার কাউকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাউকে চিনি না। কি তাহলে ফোন দিল, আর আমার ফোনের পাসওয়ার্ড আমি ছাড়া কেউ জানতো না। আমার কাছ থেকে নাম্বার নেওয়াটা খুব চাপ ব্যাপার। যাক, সেই কথা গেল। তো তারপরে অনেক কথাবার্তা পরে শুনে বিয়ে হয়ে গেছে, হয়েছে। তারপরে অনেক কষ্ট করে, আমি কিন্তু তার বাসার ঠিকানা পর্যন্ত জানি না, অনেক কষ্ট করে তার নাম্বারটা ফেসবুক দিয়ে তার ফ্রেন্ডের মাধ্যমে আমার গোলাপও মেরে দিচ্ছে। অনেক কষ্ট করে আবার নাম্বারটা ম্যানেজ করে ফোন দিয়ে কথা বললি, বাস আবার সেই নাম্বার বন্ধ করে রাখছি, অন্য একটা নাম্বার নিচ্ছে আবার। একদম আমি একটু সংক্ষেপে বলি। বিষয়টি হচ্ছে যে আপনার সাথে কি এখনো সম্পর্ক আছে? কারণ আমাকে আসল কথায় এসে আমাকে শেষ করতে হবে, কারণ আরো অনেকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আপনার সাথে কি এখনো সম্পর্ক আছে? আচ্ছা, সমস্যাটা কি হচ্ছে, কি নিয়ে সমস্যা হচ্ছে? যে ওকে কেউ বলছে নাকি যে আমি কারোর সাথে রিলেশন করি বা কথা বলি। তাতে কি হয়েছে? 18 সালটা পুরো মনে করেন তার সাথে আমার সাথে যোগাযোগ নাই তেমন। আচ্ছা, এই অন্য একজন বলেছে এই কারণে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি বুঝতে পেরেছি। আমি এখন বলি, বিষয়টি হচ্ছে যে আপনাদের ভালোবাসার ভেতরে থার্ড পার্সনকে একজন এন্ট্রি করে বলেছে যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, সেটি আপনার ভালোবাসার মানুষটা বিশ্বাস করেছে, এবং বিশ্বাস করে আপনার সাথে একটা ভুল বুঝাবুঝি চলছে, রাগ অভিমান দূরত্ব চলছে, এই তো। এখন আমার কথা হচ্ছে, বলুন।
এটা আবার ঠিক হয়ে গেছে। এই হঠাৎ তার সাথে আমার সাথে যোগাযোগ নাই 8 মাস। আচ্ছা, যোগাযোগ না থাকার পরে এই যে আপনার জানুয়ারি মাসের 8 তারিখ হঠাৎ সকাল 9:35 আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলছে কি কোথায়, ঘুম নাকি? আমি বলছি হ্যাঁ ঘুম, আমি তো 10-11টার নিচে ঘুম দিয়ে করি না, তুমি ভালো করে জানো। হ্যাঁ, বলছে কি অমুক জায়গায় আসতে কত সময় লাগতে পারে? আমি বলছি কেন, এখন কয়টা বাজে? তা বললো এটা বাজে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 20 মিনিটের মধ্যে আমার আসতে সময় লাগবে। আচ্ছা এখন আস। পরে আসলে আমি বললাম কি বিয়ের কার্ড দিতে আসছেন? বলছি কেন বিয়ের কার্ড দিতে আসা লাগে নাকি? তো আচ্ছা। তারপরে বলছি অমুক জায়গায় যাবো, আমাদের যেখানে একটা মিট হয় সেখানে যাওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, আসি আমি বলি, এই মুহূর্তে আপনার সাথে রাখতে হচ্ছে, হ্যাঁ, কারণ অনেক বন্ধুরা আমাদেরকে কল করছে। আমি শুধু একটা কথা বলি, আপনার ইন ডিটেলস এত বলতে হবে না। আপনার সাথে সম্পর্ক তো আছে, সম্পর্কটাকে বিশ্বাসে আনুন আগে, সম্পর্কটাকে আগে বিশ্বাসের জায়গায় আনুন। হ্যাঁ, একটু কথা বলি, মানে আমি আসলে এই মুহূর্তে সময় দিতে পারছি না, কারণ আপনি আসলে প্রত্যেকটা দিনের বর্ণনা দিচ্ছেন, প্রত্যেকটা ঘটনার বর্ণনা দিচ্ছেন। আমি রেসপেক্ট করে আপনাকে বলছি, সম্বন্ধেই বলছি যে এই মুহূর্তে পুরো ঘটনা আসলে শুনতে গেলে অন্যান্য শ্রোতাদেরকে আমি প্রায়োরিটি দিতে পারবো না, যেহেতু একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন, সবার সাথে আসলে হাই হ্যালো এবং তাদের ভালোবাসার ছোট্ট ছোট্ট কথাগুলো শুনতে চাচ্ছি। মানে এত ইন ডিটেলসে বলা না আসলে টেলিফোনে সম্ভব না। আমার একটু হেল্প করেন, আমি এখন কি করবো? আমার এই এখন আবার এইরকম চলছে। আপনার করাটা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী কিছুক্ষণ আগে বলেছে যে আমি খুব প্র্যাকটিক্যাল, শুনেছেন? আমি বাস্তব জীবনে খুব প্র্যাকটিক্যাল। বিষয়টা হচ্ছে যেই মেয়ে পরের কথাতে শুনে ডিসিশন নেয় যে আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এবং সেটা কখনো অনুসন্ধান করার চেষ্টা করে না, কখনো প্রমাণ করার চেষ্টা করে না, জানতে চায় না, সেই ভালোবাসাটা কিন্তু একটা সময় যে আসলে কতটা ভালোবাসা থাকবে সেই বিষয়ে আমি খুব সন্দিহান। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পেরেছেন? সো বি কেয়ারফুল। আমি শুধু একটা কথা বলতে চাই, বি কেয়ারফুল। বিশ্বাস যদি এত ঠুনকো হয়, ভালোবাসা যদি এত অবিশ্বাসের উপর ভিত্তি করে চলে, তাহলে সেই ভালোবাসা কিন্তু আলটিমেটলি একটা সময় ভালোবাসায় আর থাকবে না। গুরু, আমার একটা গানের রিকোয়েস্ট আছে। বলুন। তুমি স্বপ্ন তুমি সাধনা ছবির গান। আচ্ছা, আমার জীবন নাই বন্ধু, যদি কখনো। আচ্ছা, যদি এটা আমরা খুঁজে পাই, আমাদের প্লেলিস্টে যদি থাকে, ডেফিনেটলি আমরা ট্রাই করবো। ঠিক আছে আসি। আর আপনার ভালোবাসার মানুষকে আগে বোঝার চেষ্টা করুন এবং তাকেও আপনাকে বুঝতে সহযোগিতা করুন। আগে বিশ্বাসটা দরকার। ভালোবাসার ট্রাস্ট না থাকলে হয় না। হ্যাঁ, এই গল্পটা আমি একদিন বলবো হয়তো, ইনশাআল্লাহ। আমরা আপনার অপেক্ষায় থাকবো। আজকের মতো শুভরাত্রি, মানে আনুষ্ঠানিকভাবে শুভরাত্রি জানাচ্ছি না, আমাদের অনুষ্ঠান শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। সবসময় থাকি 3টা পর্যন্ত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে কোনো একটা দিন। আর আমি বাগেরহাট আসছি, আসলে আপনার সাথে যোগাযোগ করবো। জি জি জি, ওকে ওকে, জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসলে আমরা সব বন্ধুদের সাথে অল্প অল্প ছোট ছোট করে একটু কথা বলতে চাচ্ছি, কারণ কারোর সাথে আসলে অনেকক্ষণ সময় দিলে হবে কি, একজন বন্ধুকে সময় দেবে, বাকি বন্ধুরা মন খারাপ করবে, বলবে গুরু এর থেকে তো ভালো ছিল আপনি স্টুডিওতে একজনকে নিয়ে আসতেন। যেহেতু আজ বিশেষ দিনে আমরা চাই আমাদের এই বিশেষ দিনে সকল বন্ধুদের সাথেই ভালোবাসাটা একটু একটু করে হলো বিনিময় করতে, যে যত বেশি সম্ভব তত বেশি আপনাদের সাথে আমরা স্টুডিও থেকে কল করব। অবশ্যই। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, যদি যাও পালিয়ে তোমায় খুঁজবো না, যদি সাথে থাকো কখনো হারাতে দিব না এই ফাগু। আপনাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা, জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত হোক ভালোবাসাময় এই প্রত্যাশা। থ্যাংক ইউ। শিহাব মৃদুল আছেন সাথে। গুরু কেমন আছেন? গুরু ভালো আছে। শিরু আক্তার লিখেছেন, হাই গুরু এবং পুনতাপুকে লাভ ইউ, চট্টগ্রাম থেকে শুনছি, লাভ ইউ টু। সিনহা মেহজাবিন মিম শুনছেন। আর এই মুহূর্তে একজন কিন্তু কলে আছেন। কে আছেন? আমরা এখন কথা বলছি হৃদয় খুলনা থেকে। গুরু কেমন আছেন? আমি ভালো আছি হৃদয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, এবং বসন্তের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। থ্যাংক ইউ। কি অবস্থা? এই তো গুরু, আছি আর শুনছি। আচ্ছা, কেমন লাগছে শুনতে? কেমন লাগছে আমাদের আজকের এই টুকটাক বিশেষ আয়োজন? আমি আসলে সব সময় শুনি, আমি আসলে অনেক আগে থেকেই আপনাদের এই প্রোগ্রামটা শুনি, তো আমার ভালো লাগে। আপনাদের ঢাকা এফএম এর প্রত্যেকটা প্রোগ্রামই আমি শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। আর স্পেশালি মানে আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। তারপর বলুন, কেমন গেল আজকের দিনটা? মানে আজকের দিনটা আসলে মানে আমার আসলে বিশেষ কোনো মানুষকে সময় দেওয়া হয়েছে না, আসলে মানে সত্যি কথা বলতে আমার আসলে ওরকম কোনো মানুষ আসলে নাই আজকের দিনটা, তবু আমার খারাপ যায়নি। তাতে কি হয়েছে? সবসময় যে মানুষ থাকতে হবে এমন কোনো কথা নেই। এখন না হোক সামনের বার হয়ে যাবে, নাহলে তারপরের বার হবে, সময় হলে অটোমেটিক হয়ে যাবে। অবশ্যই, এটা নিয়ে আসলে আমি গুরু ভাবি না আসলে। মানে চমৎকার, ব্রিলিয়ান্ট, খুব ভালো লাগলো আপনার এই কথাটি শুনতে পেরে। হ্যাঁ,
সেটাই গুরু। কি করেন আপনি ব্যক্তিগত জীবনে? গুরু আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা, সামনেই তো মানে পরীক্ষা, এপ্রিলে না? এপ্রিলে পরীক্ষা না? হ্যাঁ এপ্রিলেই পরীক্ষা। বেস্ট অফ লাক। ও আচ্ছা গুরু, মানে একটা গানের রিকোয়েস্ট ছিল। বলুন বলুন। ও আর আমি কি আপনাকে একটা গান শোনাতে পারি? হ্যাঁ শিওর, নো প্রবলেম, ডেফিনেটলি। আজকের দিন শুধুমাত্র আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে, সো বন্ধুদের মনের আশা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব যতটুকু সম্ভব। বলুন, 2 লাইন বলে ফেলুন। যখন নিঝুম রাতে সবকিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরা ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, একই অপরূপ সুন্দরটা সব নিয়ে বর্ষা রাতে আমি ভেবে ভেবে বলি মিছে অভ্র প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়া তার নূপুর বাজে, আমি যে ভেবে ভেবে শিহরিত, আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি। এতটা ভালোবাসি। চমৎকার চমৎকার, বেশ ভালো লাগলো। আমি একটু পূর্ণতাপুর সাথে কথা বলছি। হ্যাঁ এই যে আপু বসে আছে। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, কেমন আছেন? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। জি আজকে আপনার কথাটা আসলে অনেক ভালো ছিল, আর মানে আপনাকে লাইভে দেখতে পারি নাই, তবে মানে আপনার মানে আজকের মানে গুরুর যে মানে যে ইয়েটা দিয়েছে তাতে মনে হয়েছে আসলে আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আমি পুরো প্রেমে পড়ে গেছি, কি করবো বলুন তো এখন। আচ্ছা আপনি গুরুকে বলেন, উনি তো প্রেমে পড়ে গেছেন, ওনার এখন কি হবে? বাড়িতে বউ, সামনে পূর্ণতা, কি করব এক বলুন তো? সংকটময় মুহূর্ত। আগামী পর্বে আমি গেস্ট হয়ে যাবো যা ভাবছি। ঠিক আছে, ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমাদের সময় হয়ে গেছে নতুন একটি ঘন্টার। আমার মনে হয় যে আমরা ছোট্ট একটি গান শুনি, গান শুনতে শুনতে নতুন একটি ঘন্টাকে আমরা আহ্বান করে নতুন একটি ঘন্টার সাথে আবার আমরা ফিরে আসবো। এবং আমার এই ভালোবাসার মানুষটির 3 ঘন্টার 1টি ঘন্টা বাকি আছে, ওর সাথে প্রেম, শেষ ঘন্টার প্রেম নিয়ে ফিরে আসছি। ভালোবাসি আপনাদেরকে। শুনছেন ভালোবাসা দিনের বিশেষ আয়োজন, ভালোবাসার বাংলাদেশকে একটু বিশেষভাবে উপস্থাপনা করার বিন্দুমাত্র চেষ্টা। বাংলাদেশ The original Guru is back. ওয়েলকাম ব্যাক। শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 আর তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায়, তাই না? এই শ্রোতারা যখন ফিরে তাকায় তখন কিন্তু নিঃসন্দেহে পৃথিবীটা সুন্দর হয়ে যায়। এবং এই মুহূর্তে পৃথিবীটা সুন্দর করার জন্য কিন্তু কলের ও প্রান্তে একজন আছেন, আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা কথা বলবো আফসানা ময়মনসিংহ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসানা কেমন আছেন? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি বিন্দাস আছি, একটু মন খারাপ, কারণ 1 ঘন্টা পর পূর্ণতার সাথে আর প্রেম করতে পারবো না, এই কারণে মন খারাপ। খুব আফসোসের বিষয়। আপু কেমন আছে? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ টু। বলুন আফসানা। আমি খুব লাকি, আমি আপনাদের নিউ লিসেনার। আচ্ছা, আজকে ফার্স্ট শুনছি। আচ্ছা, I got a call from you. আর প্রথম দিনই কল পেয়ে গেছেন? আমার বাকি শ্রোতারা এবার আমাকে শিওর মানে অভিযোগ এত সুখ সহ্য হবে না, সুখ সহ্য হবে না। Love you too guys very much. Love you also. Love you too. আচ্ছা, আজকে যেহেতু আপনারা চাচ্ছেন যে একটা ছোট ভালোবাসার গল্প বলবো, ভালোবাসার গল্পটা আসলে একটা লং টাইম, লাইক 18 years। 18 বছর? হ্যাঁ 18 বছরের। আচ্ছা, আসলে ভালোবাসাটা মানুষ আর পিওর ভালোবাসা যেটা আমরা বলি, মানে আমার মা বাবার সাথে ভালোবাসা,
এমন ভালোবাসা যেখানে শুধু মানে বিনিময়ে কোনোদিন এইটার সাথে আসলে কোনো কিছু তুলনা করা হয় না কিংবা তুলনা করা যায়ও না। আচ্ছা আমি হয়তো বা এই ভালোবাসা কোনোদিন কেউ দিতে পারবে না এরকম ভালোবাসা লাইফে হয়তো বা ইন ফিউচার পাবো, ওইসব ভালোবাসা আমি খুঁজতেও যাই না, কিন্তু এই ভালোবাসা আসলে তুলনাও হয় না। এটাই বলবো যে যদি ভালোবাসার গল্প বলতেই হয় তাহলে এটাই যে আমি আমার মা বাবাকে অনেক 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 বেশি ভালোবাসি। বাহ, চমৎকার। তাদের সব ইচ্ছা পূরণ করতে পারিনি, এটা হয় না, সব সময় সবাই সবার ইচ্ছা পূরণ করতে পারে না। আমরাও যেমন মা বাবার সব ইচ্ছা পূরণ করতে পারি না। and I'm trying hard and inshallah I will fulfill their dream one day. Inshallah very soon. Definitely. God bless you. Keep me in your prayer, please. Definitely, always, no problem. And yeah, really love you guys. Thank you. Love you too. Love you too. Bye bye. Thank you, Afsana. Allah Hafiz. Allah Hafiz. Thank you too. Allah Hafiz. Allah Hafiz. বেশ ভালো লাগলো, কিউট, ছোট্ট, এবং সবচেয়ে বড় কথা প্রথম আজ উনি আমাদের শুনছেন এবং প্রথম দিন উনি কল পেয়ে গেছেন। অনেক ভালো লাগলো। আসলে দেখো যে হয় কি বিশেষ বিশেষ দিনগুলোতে না এই আয়োজনগুলো এমনি আমাদের ব্যক্তিগত জীবনে বেশ ভালো লাগে, কারণ প্রত্যেকটা দিন তো আমরা ভালোবাসার বাংলাদেশকে একটি নির্দিষ্ট মানুষের ভালোবাসা গল্পকে শুনি, আগামী পর্ব আমরা তাই শুনবো। কিন্তু আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস ছিল, তাই সেই ক্ষেত্রে সব বন্ধুকে যদি একটু ভালোবাসার ছিটে ফোঁটাও দিতে পারি কিংবা আমরাও নিতে পারি, সেটা একটু ভালোই লাগে। অবশ্যই, একদম। তোমার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আমি কি হাসির কিছু বললাম? না, তুমি যে আমার ভালোবাসাটাকে এরকম মজা করে উড়িয়ে দিচ্ছ, জাতির কাছে কিন্তু প্রশ্ন থাকবে। আমি মোটেও উড়িয়ে দিচ্ছি না। আচ্ছা, আমার চোখ সুন্দর, আর কি সুন্দর? ভালো করে তাকাও না একটু দেখি। এটা আমার হাসি আসছে তো। না, তুমি ভালোবাসাকে কমেডি বানিয়ে দিচ্ছ। বৌদিকে রান্নায় ব্যস্ত রেখে আমাকে এদিক দিয়ে তো খুব পাম দেওয়া হচ্ছে। আমি এমনিও আপনাকে এমনি ভালোবাসি, অনেক ভালোবাসি। এটার জন্য আসলে তোমার চোখটা আসলে বেশ সুন্দর। আচ্ছা, দেখি দুইটা চোখই তো সুন্দর। না, ধানটা সুন্দর, বামটা পচা। আচ্ছা, আমরা মনে কলে আবারও কাউকে নেওয়ার চেষ্টা করছি। কমেন্ট আছে প্রচুর। আমরা কিছু কমেন্টসও পড়তে থাকি। হ্যাঁ, আজকের কমেন্ট কিন্তু খুব স্ক্যাটার্ড, মানে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে, কারণ অনেকগুলো লাইভ আছে। আমাদের ভালোবাসা দিবসে তো সাধারণত একটি পোস্ট হয় ভালোবাসা বাংলাদেশে, কিন্তু আজ 3-4টি পোস্ট হয়েছে, দুটো লাইভে গেছে, দুটো পোস্ট আছে। যেহেতু বিশেষ দিন, তাই এসএমএস গুলো স্ক্যাটার্ড হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে। একদম। আমরা কি লাইনে কত পেয়েছি? আচ্ছা, আমি একটু ফোনে কথা বলে ফেলি, তারপরে আমরা কমেন্টসে কথা বলবো। আমরা এখন আমাদের সাথে আছে সবুজ, কেরানীগঞ্জ থেকে। হ্যালো ভাইয়া, ভালো আছেন? ভালো আছি সবুজ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সবুজ, কেমন গেল ভালোবাসার দিনটি? আপনাকে ভালোবাসা দিবসের অফুরন্ত শুভেচ্ছা এবং পহেলা ফাল্গুনেরও শুভেচ্ছা। যদিও পহেলা ফাল্গুন চলে গেছে, মানে বসন্তের শুভেচ্ছা। পহেলা ফাল্গুন শব্দটি বলা ঠিক না, বসন্তের শুভেচ্ছা। বলুন সবুজ, সবুজ যদি এত চুপ থাকে কি করে হবে? ঘুম পেয়েছে? আচ্ছা, তাহলে ঘুমিয়ে যান। টাটা। ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো থাকেন। ঘুমের উপরে কিছু নেই, আগে ঘুম, তারপরে বাকি সবকিছু। না, অনেক শুনতে হয়, কিন্তু রাতে ঘুম। নো প্রবলেম সবুজ, আপনার সাথে দুটো লাইন কথা বলতে পেরেছি, এটা আমাদের যথেষ্ট। কারণ আমরা চাইছি যত বেশি বন্ধুদের সাথে একটু কথা বলতে পারি, সেটা এক লাইন হোক আর একটি শব্দ হোক। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা, আমরা কিছু কমেন্টস পড়ি, ততক্ষণ আমাদের টেকনিক্যাল পার্সন যিনি আছেন সঞ্জয়কে একটু ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সঞ্জয় অনেকক্ষণ ধরে আমাদের জন্য বেশ পরিশ্রম করছে দাঁড়িয়ে থেকে। একদম, ধন্যবাদ সঞ্জয় দা। এভাবে তো বলা হয় না, তো আজকে অন এয়ারই বলে দিলাম। অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে লিখেছেন, কেন জানি বারবার তোমার মাঝে ফিরে আসি, কি আছে তোমার মাঝে, তোমার সাথে কাটিয়ে আসা স্মৃতিগুলো আমায় ভীষণ কাঁদায়। এমন তো কথা ছিল না, তাহলে কি তুমি আমার সাথে পুরোটা অভিনয় করলে? আচ্ছা, কখনো কখনো অভিনয় হয়, কখনো কখনো অভিনয়টা করানো হয়। আসলে কোনটা হয়ে গেছে সেটা জানতে হবে। সেটাই। মোহাম্মদ রুবেল মিয়া লিখেছেন, আজকে পূর্ণতাপু অনেক কিউট করে হাসছে, গুরু কথাও অনেক ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। গান শোনাতে বলছে, কোন গানটা শোনাবো সেটাও তো একটু বলে দিতে হবে। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ রবিউল ইসলাম, সাথে আছেন মোহাম্মদ মেহেদি হাসান সানি। যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। ভালো কথা বলেছে, খুব ভালো কথা, খুব মূল্যবান কথা বলেছে। গুড, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। খুব ভালো, আমাদের শিক্ষা হলো না শুনে।
আমিও বুঝবো, মনে রাখবো। এস এম সেলিম রানা লিখেছেন আমাদেরকে, গুরু এর আগে যে ব্যাকগ্রাউন্ডের টিউনটা বাজতেছে সেই গানটা বাজান প্লিজ। আচ্ছা আচ্ছা, ওকে, সেটা চেষ্টা করবো বাজাতে। আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু কলে আইরিন আছেন চিটাগাং থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আইরিন, কি অবস্থা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি কথা বলতে পারতেছি না, আপনি আমাকে কখনো কল দিবেন এটা আমি ভাবতেই পারি নাই। আপনি ভাবতেই পারেননি? না। আচ্ছা, ভাবনার অপর প্রান্ত কিছু থাকে, সেগুলো আমরা ঘটিয়ে ফেলি। আমি অনেক কথা বলতে পারবো না। কথা বলতে পারবেন না? চুপ থাকেন, তাহলেই হবে। কি করেন আইরিন আপনি ব্যক্তিগত জীবনে? ভাই মানে কি বলবো বুঝতেই না। হ্যাঁ বলুন। আরে আমরা তো মানুষ, এত ভয় পাবার, নার্ভাস হওয়ার কিছু না। আমি জানি যে আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার কারণেই আপনি বিশ্বাস করতে পারছিলেন না যে আমরা আপনাকে কল দেব। গুরু আগে আমাকে একটা মানে কি বলবো, মানে চিমটি কাটবো নাকি? না। ও আচ্ছা, আমার কাছে একটা প্রতিজ্ঞা দেন যে আমাকে বকা দিবেন না। আমি প্রতিজ্ঞা দেবো, বকা দেবো না। বকা খাওয়ার কাজ করলে কিন্তু প্রতিজ্ঞা ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রতিজ্ঞা করছি বকা দেবো না, কিন্তু বকা খাওয়ার কাজ করলে বকা দেবো, এটাও প্রতিজ্ঞা করছি। বলুন, সমস্যা নেই। আমি আমার ভালোবাসার বন্ধুদেরকে বকা দিই না, মানে না দেওয়ার চেষ্টা করি খুব। বলুন। গুরু আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, 5 দিন ছুটি পাইছি, তাই আপনাদের অনেক দিন। আচ্ছা আচ্ছা, মানে মাধ্যমিক পরীক্ষা চলছে সেই ফাঁকে তুমি কল দিয়েছো? পরীক্ষা দেওয়ার ফাঁকে না তো, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম, মাইন্ড করো না। না না গুরু, আপনি আমার কত বয়সে বড়, আপনি এইভাবে বলো না, এইভাবে বলো না। না বলো, কোনো সমস্যা নেই, বলো। আমি তোমাদের বড়, এটা ঠিক। গুরু আমি আজকে ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছি, অনেক ভালো হয়েছে। ফিজিক্স ভালো হয়েছে? হ্যাঁ অনেক। সাধারণত ফিজিক্স খুব টাফ থাকে। আমার মনে আছে, আমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, ফিজিক্স পরীক্ষাটা দুর্দান্ত খারাপ হয়েছিল, এবং পরীক্ষার আগের রাত্রে যখন আমার মা আমাকে বলছে, আমার এখনও মনে আছে, আমি ড্রয়িং রুমে ফ্লোরিং বিছানা করে শুয়ে আছি, মা এসে বললো কালকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেবে। আমি উচ্চ মাধ্যমিকের কথা বলছি। তা আমি বললাম যে, এবং পাশের হার খুব কম ছিল, আমাদের ওইবার পাশের হার ছিল মাত্র 30 কি 33 এরকম, এত ভয়ঙ্কর পাশের হার ছিল। আমি বহু বছর আগেকার কথা বলছি। তা আমি তখন বললাম যে, মা আমি পাস করব, 1% যদি পাস করে আমি পাস করবো, এবং খুব ব্রিলিয়ান্ট রেজাল্টে পাস করব যদি ফিজিক্সে পাস করি। ফিজিক্সটা খুব টাফ লাগতো আমার কাছে, মানে বুঝতাম না, মাথার উপর দিয়ে যেত। না গুরু, আমার কাছে ফিজিক্স অনেক ইজি লাগে। আমার কাছে সবচেয়ে মজার সাবজেক্ট ছিল ম্যাথ। আমি ম্যাথ খুব ভালো পারতাম, খুব মজা লাগতো। আমার ম্যাথ এত মজা লাগতো। আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমার ম্যাথে আমি সবচেয়ে মানে হাইয়েস্ট মার্ক পাই, এবং হচ্ছে আমার দুর্দান্ত মজা লাগতো ম্যাথ করতে। সারাদিন মনে হতো ম্যাথ করি, এত ভালো লাগতো ম্যাথ করতে। আমি যদি ম্যাথে ভালো রেজাল্ট নাও করি, তাও মনে হয় যে ম্যাথের মতো এত ভালো, খুব মজা লাগে, মজার। হ্যাঁ খুব মজা লাগে, কারণ মিলে যায় তো, ক্যালকুলেশনটা একদম চোখের উপর দেখা যায়, রেজাল্টটা দেখা যায়, যে কারণে মজা লাগে। একটা অঙ্ক যখন মিলে যায় তখন মজা লাগে, অনেক মজা লাগে। যাক, তোমার সাথে কথা বলে আবার সেই ছোট বয়সে ফিরে যাচ্ছি, মনে হচ্ছে আবার ম্যাথ করা শুরু করি। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আমি তোমাদের জন্য, সব বন্ধুদের জন্য দোয়া করি, কারণ প্রত্যেকটা বন্ধুর জন্যই আজ আমি এই জায়গাতে আছি। আর যতটুকু আমি আমার নাম কামিয়েছি, ভালোবাসা কামিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য। সো তোমরা আছো বিধাই আমি আছি। গুরু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার সাথে কথা বলতে পারছি। না না, আমার সাথে কথা বলছো, আমাদের সাথেই কথা বলছো, ঢাকা FM 90.4 এর সাথেই কথা বলছো। ওকে গুরু, আমার জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করবো। ভাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট একটা বন্ধু ছিল, হ্যাঁ খুব ছোট্ট, পরীক্ষার মাঝে ছুটিতে সে শুনছে। শাহরিয়ার আঞ্জুম নাভিদ লিখেছেন, গুরু আইরিনের কাছ থেকে আমি আইরিনের সাথে আমার এত মিল কেন? আচ্ছা, দুজনই মনে পরীক্ষার মাঝখানে গ্যাপে। আমাদের প্রচুর বন্ধু বান্ধবরা কিন্তু এই মুহূর্তে এসএসসি পরীক্ষা আছে, সামনে আবার এইচএসসি পরীক্ষা আসবে, এবং দেখো তারা আমাদেরকে কত ভালোবাসে। এই পরীক্ষার মাঝখানে তারা সময় পেয়েছে এবং আমাদেরকে কল দিচ্ছে। অনেক ভালোবাসি ভাইয়া তোমাদেরকে। সাথে আছেন মোহাম্মদ রাজ্জাক রাজ, অনেক কিছু শেখার আছে গুরুর কাছে। ধন্যবাদ ভালোবাসার বাংলাদেশ। থ্যাংক ইউ, লাভ ইউ। এস এম সেলিম রানা আছেন, লিখেছেন মোহাম্মদ রিয়াজ ফয়সাল, আজ বুঝতে পারলাম আপনি আসলেই গুরু।
আচ্ছা, থ্যাংক ইউ। কেন বলেছে জানি না, হয়তো যে আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম সেই কারণে হয়তো কনভারসেশনে বলছে। শাকিল হোসেন আছেন সাথে, লিখেছেন আমাদেরকে টিপ টিপ বৃষ্টি পড়ে একা বসে আছি ঘরে, তুমি আছো কেমন, জানাও আমায় এসএমএস করে। আচ্ছা, এসএমএস করে জানাবে, কিন্তু বৃষ্টি কই পেলেন? মাঝে মাঝে তুমি যেমন বৃষ্টির মিউজিক শোনো ওরকম, ওইটা যে আমার কি ভালো লাগে, খুব ভালো লাগে, এত রিল্যাক্সেশন কাজ করে মানে বৃষ্টির শব্দে। সুব্রত রয় সুজন লিখেন, শুনতেছি খুব ভালো লাগছে, আছি শেষ অবধি। সাথে আছেন মোহাম্মদ রুবেল, সেলিম রানা সাথে আছেন, লিখেছেন আমাদেরকে শারমিন তানহা, গুরু এবং পূর্ণতাপুকে ভালোবাসার শুভেচ্ছা। একাকিত্ব জীবনে সিঙ্গেল কারোর জন্য ভালোবাসা নেই, আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা। মানে একাকিত্ব জীবনে কোনো মানে সিঙ্গেল কারোর জন্য আলাদা করে ভালোবাসা নেই, সবার জন্য তার ভালোবাসা। ভালো, এটা ভালো, সবার জন্য ভালোবাসা বরাদ্দ। সিনহা মেজাবিন নিহা আছেন সাথে, ময়মনসিংহ থেকে শুনছি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে গুরু পূর্ণতা আপু। ময়মনসিংহ কবে আসবেন গুরু আপনি? ময়মনসিংহে যাব, আমি একটু কাজের ব্যস্ততায় আছি, এগুলো শেষ হয়ে যাবে। এপ্রিলে সম্ভবত কক্সবাজার যাব, এতটুকু বলতে পারি। এপ্রিলে কক্সবাজার যাব, ইনভাইটেশন পেয়েছি আমার ছোট্ট এক ভাইয়ের কাছ থেকে, দেখা করতে যাব। আর এরপর পরে ময়মনসিংহে আসবো, বাট ময়মনসিংহে আসবো কারণ ঢাকার খুব কাছে তো, ময়মনসিংহে আসবো অবশ্যই, পূর্ণতাকে নিয়ে চলে আসবো, তাহলে আবার একটু প্রেম করার সুযোগ পাবো ট্রাভেলিং এর উপরে, আবার 3 ঘন্টা না। গুরু এই মুহূর্তে কিন্তু কলে একজন আছেন আমাদের সাথে, নুরুল আলম রাঙ্গামাটি থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুরুল আলম ভাই, কেমন আছেন? আপনাকে বসন্তের শুভেচ্ছা, ভালোবাসার শুভেচ্ছা। জি আমি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, অনেক ভালো আছি। তো আজকে আমি আসলে আপনার ফার্স্ট যখন কল দিই তখন কিছু কথা বলতে পারছি, তারপর যখন কল দিছি আর কথা বলতে পারি নাই। আজকেও মনে করছি কথা বলতে পারবো না, কিন্তু কথা বলতে খুব আজকে খুশি লাগছে। থ্যাংক ইউ, বলুন। জি আমিও কিন্তু এইবার পরীক্ষার্থী, মাঝখানে বন্ধ পাইলাম তাই। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে তুমি আমার ছোট্ট একটি ভাই। সবারই মনে হয় একটা ছুটি যাচ্ছে না, মানে 5-6 দিন একটা গ্যাপ। বললাম তাহলে তুমিও আমার ছোট্ট ভাই, মানে পরীক্ষা দিচ্ছ এখন মাধ্যমিক। জি জি জি। তুমিও কি সায়েন্সে? আর একটা হচ্ছে যে যে পরীক্ষাগুলো গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সামনের গুলোর জন্য দোয়া করবেন যেন ভালো হয়। ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করব। জি। আর আপনার বইটার নাম যেন কি বলছিলেন? আমার বইটির নাম হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ, facebook.com/I love Dhaka FM। এটি হচ্ছে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। এখানে গেলেই, অর্থাৎ আমাদের এই পেজটাতে আসলে বইয়ের বিস্তারিত জানতে পারবে। এখানে লিংক দেওয়া আছে, যে লিংকে ক্লিক করে তোমরা বইটি অর্ডার করতে পারবে। ফোন নম্বর দেওয়া আছে, যে ফোন নম্বরে কল করে তোমরা বইটি অর্ডার করতে পারবে। কিন্তু ফোন নম্বরে কল করে যদি অর্ডার করতে চাও অবশ্যই বলতে হবে ভালোবাসার বাংলাদেশ, লেখক রাজগুরু। এই বইটি অর্ডার করতে চাই, লেখকের নামটি বলতে হবে রাজগুরু, ঠিক আছে? আর লিংকে ক্লিক করে অর্ডার করতে পারবে। ভালোবাসার বাংলাদেশে যে পোস্টগুলো দেয়া আছে আজকে, সেই পোস্টেই বইয়ের বিস্তারিত তথ্য দেয়া আছে। জি জি জি, ঠিক আছে। নো প্রবলেম, আগে পরীক্ষা দাও, আমাদের পেজও থাকবে, সবকিছুই থাকবে। জি জি। আজকে একটা ফ্রেন্ডকে আমি আজ ধন্যবাদ দিয়ে যাচ্ছি, যে ফ্রেন্ডটা আমাকে আসলে এই 90.4 এর কথা বলছে। আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে আবু সুফিয়ান, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও ঢাকা থাকে, ঢাকা মোহাম্মদ থাকে। আর ও ইতিমধ্যে আমি আশা করি এখন শুনতেছে। আচ্ছা আচ্ছা, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি সন্ধান আমাকে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সুফিয়ান, তোমাকেও ধন্যবাদ। জি। আর পূর্ণতাপুকে ওনার সাথে কথা বলা হয়নি, ওনাকে বলবেন দোয়া করার জন্য। এই যে আচ্ছা আচ্ছা, পূর্ণতাপু আছে সাথে ভাই, অবশ্যই দোয়া করব, ভালো থাকবেন, ভালো মতো পরীক্ষা দেবেন। জি, কেমন আছেন আপনি সেটা আগে বলেন। ভালো আছি ভাইয়া, এই যে এত কথা বলতে পারছি সবার সাথে, খুব ভালো আছি। তার আজকে তো একজনের সাথে প্রেমও করছি, বেশ ভালো আছি। কিছু বাচ্চা কাচ্চাদের কি বলি না, এটা তো শেষ। তোমরা বড় হও আমাদের মতো, তারপর 3 ঘন্টা প্রেম করো। 3 ঘন্টা স্লটে সুটে প্রেম। আপনি আজকে যে মানে ওনার সাথে কথা বললেন, মানে আপনার বাড়িতে যিনি আছে, যেমন আমি বলি যেমন আমরা যেরকম মানে খুব একটা যখন বলছেন যে কথা বলবেন না, একটা আকর্ষণ লাগছে, কথা বলার পরে কিন্তু সবার কাছে একটা বেশি একটা মানে অন্যরকম একটা অনুভূতি লাগছে। যাই হোক, আমাদের পরীক্ষা চলতেছে, দোয়া করছি, অবশ্যই ভাই দোয়া করছি, ভালো করে পরীক্ষা দাও, বড় হও। একটা কথা মনে রেখো, জীবনে প্রেম আসবে, কিন্তু সবার আগে জীবনকে তৈরি করতে হবে। যত যাই মজা করি না কেন, পূর্ণতার সাথে মজা করছি, দুষ্টামি করছি, আজকে বিশেষ ভালোবাসা দিও। একটা কথা মনে রাখবে, ভালোবাসাকে কখনো কলঙ্কিত করো না, ভালোবাসা অনেক পবিত্র।
আমরা আমাদের ভুল সিদ্ধান্তের কারণে কিংবা ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাকে কলঙ্কিত করি। ভালোবাসা অনেক পবিত্র এবং ভালোবাসার কারণেই পৃথিবী সৃষ্টি হয়েছে। সব ভালো কাজের উৎস ভালোবাসা থেকেই। বড় হও, লেখাপড়া করো, জীবনটাকে সুন্দর করে তৈরি করো, ভালোবাসা অটোমেটিক চলে আসবে, খুঁজতে হবে না। আর ভালোবাসার মানুষকে সবসময় শ্রদ্ধা করবা, বিশ্বাস করবা, সম্মান দিবা, বাস। জি জি জি, দোয়া করবেন। আর আমি একটু লেখালেখি করার চেষ্টা করি, দোয়া করবেন। যে ব্রিলিয়ান্ট, তুমি তো আমার দলের একদম। ঠিক আছে, ভালো থেকো ভাই, শুভরাত্রি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। বাহ, ছোট ছোট বন্ধুরা না, সব এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর আজকে গ্যাপ পেয়েছে, যে পরীক্ষার মাঝখানে 4-5 দিনের গ্যাপ পেয়েছে, সবাই ফোন দিচ্ছে। আমি না গুরু জানেন ওই সময়টা খুব মিস করি, ওই যে সেই হ্যাঁ, আমার মাঝে মাঝে মানে আমাকে যদি মানে তোমার বৌদি যখন মাঝে মাঝে বলে যে তোমাকে কোন সময় যদি ফিরে যেতে বলা হয় টাইম মেশিনে, তাহলে ফিরে যাবে মানে স্কুল লাইফ। কারণ হচ্ছে দিস ওয়াজ দ্য বেস্ট লাইফ। কারণ এই সময়কার বন্ধুরা, স্কুলের বন্ধুর উপরে কোনো বন্ধু হয় না, স্কুলের স্মৃতির উপরে কখনো কোনো স্মৃতি হয় না। কলেজে উঠে তো আসলে টের পাওয়া যায় না, মাত্র 24 মাস, আসলে 24 মাসও তো পাওয়া যায় না, 16-17 মাস পাওয়া যায়, চোখের উপরে চলে যায়। ভার্সিটিতে ওঠার পর আসলে টিউনিং হতেও সময় লাগে, সবার সাথে টিউনিংটা হয়ে ওঠে না, বিভিন্ন স্বার্থ থাকে, বিভিন্ন কম্পিটিশন থাকে, বিভিন্ন বিষয় থাকে। বাট স্কুল লাইফটা সবচেয়ে 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 মধুর জীবন। হিংসা নেই, বিদ্বেষ নেই, জাস্ট হচ্ছে মানে বিন্দাস খাও দাও, ঘোরো, লেখাপড়া করো, কোনো না এই যে জাগতিক যে চিন্তা, দুশ্চিন্তা, কোনো প্রেসার, পড়াশোনার প্রেসারটার বাইরে আর কিছুই না। আর ওই প্রেসারটা মজা লাগে। ওটার একটা মানে নিয়মতান্ত্রিক প্রেসার ছিল। বিশেষ করে আমার মনে পড়ে স্কুলে যে কখন ঘন্টা দেবে টিফিনে, ছুটে যাব ক্যান্টিনে, একটা সিঙ্গারা খাবো, একটা সমোসা খাবো। তারপর হচ্ছে যে আমাদের সময় যেটা আমরা করতাম, এখনো করে বাচ্চারা হয়তো, যে পানির যে পট মানে ফ্লাক্সের যে মুখ, সেই মুখ দিয়ে হচ্ছে আমরা ফুটবল খেলতাম। এরকম এই যে বিষয়গুলো খুব মনে পড়ে, আমার খুব মনে পড়ে। আমি মানে স্কুলের জীবনটা যে কি মিস করি, খুব মিস করি। স্কুলের সব ফ্রেন্ডদের কথাও খুব মনে পড়ে, সেই সময়টা মানে এই যে যখন ওদের সাথে কথা বলি না, তখন চলে যায় ওই সময়টার মধ্যে, মনে হয় যে চলে যায়। চলো আবার স্কুলে ভর্তি হই, আবার ভর্তি হবো, সেটাই যদি সুযোগ থাকে আবার স্কুলে ভর্তি। সত্যি বুড়ো বাচ্চা। হ্যাঁ, আমি রিয়েলি খুব মিস করি। তুমি হঠাৎ করে আমাকে নস্টালজিক করে ফেললে, খুব মিস করি স্কুল লাইফটাকে। এত আরামের জীবন ছিল, এত নির্ঝঞ্ঝার জীবন ছিল। আমি উইলসে ছিলাম, এবং উইলসের বাপ্পা কিন্তু উইলস লিটল ফ্লাওয়ারের আলাদাই চার্ম ছিল। এবং আমাদের স্কুলের বেশ কিছু বড় ভাই আছেন যারা মিডিয়াতে এবং সারা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেছেন। যেমন বাপ্পা মজুমদার আমাদের স্কুলের বড় ভাই, এবং বাপ্পাদের মা ইলা ম্যাডাম আমাদের টিচার ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপর ফেরদৌসি মজুমদার আমার টিচার ছিলেন, সরাসরি ইংলিশের টিচার ছিলেন। আমি উইলসের স্টুডেন্ট, এবং অনেকেই আছেন, যেমন হচ্ছেন ক্রিকেটার সুজন ভাই, আচ্ছা আচ্ছা, জাতীয় দলের যে ক্রিকেটার সুজন, উনি আমাদের স্কুলের ছাত্র। মেহরাব হোসেন অপি, উনি আমাদের, এবং অফিসে আমরা একসাথে ক্রিকেট খেলেছি। আমরা নির্মাণ, তখন ছিল নির্মাণ স্কুল ক্রিকেট হতো, আমরা খেলেছি। অনেক ব্রিলিয়ান্ট এবং চলচ্চিত্র নির্মাতা দেবাশিস বিশ্বাস, ও আমার স্কুলের। আপনারা তো একদম মানে একটা পুরো সোনার খনি নিয়েছিলেন। আমাদের ওই সময়কে বেশ ভালো এবং ওই সময় বেশ নাম দাপটে ছিল। আজকে থেকে অনেক বছর আগের কথা বলছি। আমি উইলসের স্টুডেন্ট, এবং আই এম রিয়েলি ফিল প্রাউড যে আমি মানে উইলসের স্টুডেন্ট। আমার খুব ভালো লাগে, এবং বিলিভ মি, আমি এখনো যখন কাকরাইলের উপর দিয়ে যাই, লিটল ফ্লাওয়ার স্কুলতে কাকরাইলের উপর দিয়ে যাই, আমি যতবার যাই ততবার আমি বন্ধু বলি কিংবা আমার স্ত্রীকে বলি যে এটা হচ্ছে আমার স্কুল। আমার অটোমেটিক মানে কানেকশনটা চলে আসে। আমার স্কুল খুব ভালো লাগে, আমি স্কুলকে খুব মিস করি। এত মিস আমি কোনো করি না, যত মানে স্কুল এতটা মিস করি। সেম একই রকম, আমারও ঠিক একই অনুভূতি স্কুল নিয়ে। তবে এই মুহূর্তে বন্ধু আছেন একজন ওপাশে, এনামুল বগুড়া থেকে। হ্যালো গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন এনামুল ভাই? হ্যাঁ ভালো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্তের শুভেচ্ছা। ভালো আছেন গুরু? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, মোটামুটি ভালো আছি। আচ্ছা গুরু, আমি এর আগেও কথা বলছিলাম আপনার সাথে। আচ্ছা। তো আজকেও যাক মাশাআল্লাহ সুযোগ পেয়ে গেলাম কথা বলার, এই আর কি। আপনি অনেক লাকি। হ্যাঁ গুরু, তো যাই হোক, আমি মানে আপনাদের ওখানে যেতে যাচ্ছিলাম, ঠিক আছে। আমি SMS করি, কিন্তু আমি তো কোনো সাড়া পাই না, কল টল। আচ্ছা, বিষয়টি হচ্ছে, এই বিষয়টি একটু পরিষ্কার করে বলি। SMS করার নিয়মটি হচ্ছে শুরুতে ওজি লিখতে হবে, তারপর হ্যাপি অথবা স্যাড লিখতে হবে, কোথায় আছেন লিখতে হবে, মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বার। এভাবে পাঠিয়েছেন? হ্যাঁ গুরু। আচ্ছা, এখন আর একটি বিষয় বলি। আমার কাছে প্রত্যেকটি পর্বে কয়েক হাজার SMS আসে। এখন আমি একা মানুষ, তো সবাইকে আসলে একসাথে ফোন দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না। একটি বাছাই পর্ব থাকে, সেই বাছাই পর্ব থেকে ফিল্টারিং এর মাধ্যমে আপনাদেরকে কল দেওয়া হচ্ছে। ধৈর্য ধরতে হবে, কল যাবে। এতটুকু শুধু বলি, ধৈর্য ধরতে হবে, কল যাবে। আচ্ছা গুরু। জি বলুন। আমি মানে জাস্ট
একটু হালকা একটু মানে আর কি মানে প্রশ্ন করবো, জাস্ট একটু মানে বিশ্লেষণ। বলুন, আপনি হালকা প্রশ্ন করুন, আমি ঝাপসার উপর উত্তর দেব। আচ্ছা গুরু, আমি যার সাথে আমার সম্পর্ক ছিল আর কি, বুঝছেন, আমি তখন 2012 সাল আমার ওর সাথে টেলিফোনে সম্পর্ক হয়। দীর্ঘ 4 বছর সম্পর্কের পরে ওর বিয়ে হয়ে যায় আর কি। আচ্ছা। কিন্তু বিয়ে হওয়ার পরেও মানে আমাকে মানে যোগাযোগ রাখতো? হ্যাঁ, যোগাযোগ রাখতো কন্টিনিউ, এবং ও সুখী ছিল না এভাবে মানে আর কি। আচ্ছা। ফার্স্ট আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আমি যদি তোমার কাছে ফিরে যেতে চাই তখন তুমি কি করতে বলো। আমিও তখন হ্যাঁ বলে দিয়েছিলাম, যে কারণ যাকে আমি এত ভালোবাসি। বুঝতে পেরেছি। তারপরেও কন্টিনিউ মনে করেন এখনো কথাবার্তা চলে আর কি। তো এখন এসে আর কি ও বলতেছে যে না, আমার দ্বারা তো এটা সম্ভব না। আসলে গুরু, তাহলে মানে প্রতারণার জালটাকে মানে কে করলো আর কি, এটাই আর কি মানে আর কি জানতে। প্রতারণার জালটা আসলে কে করেছে কিনা জানি না, আমি বলবো আপনি ভুল কাজ করেছেন। মেয়েটা তো ভুল করেছেই, আপনিও ভুল করেছেন। কারণ আমি বলি কেন, মেয়েটি হয়তো যে কোনো কারণে হোক বিয়ে করেছে, বিয়ে করার পর তার ভালো লাগছিল না, সে কারণে সে আপনাকে আবার নক করে। বিয়েটা যখন করেছে সে কি তার ইচ্ছা মতো বিয়ে করেছে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কোনটা? আসলে এটা মানে জোর করেও আমি মানে আর কি বলবো না, কারণ ওর ইচ্ছে তো তার কারণ অবশ্যই যখন বিয়ে হয় আমি মানে কথা বলতেছিলাম, যে ও বলতেছিল যে আমার বিয়ে শাদীর ব্যাপারে এসে এখন আমি কি করবো। তখন আমি বললাম দেখো, আমি তো এখন বাইরে ইচ্ছা করলে যেতে পারবো না, যে এটা ঢাকা টু বগুড়া না, আমি ইচ্ছে করলে টিকিট কাটলে আমার চলে গেলাম, তো আমাকে তুমি অন্তত 1 মাস সময় দাও। তো পরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো হঠাৎ আবার একদিন কথাবার্তা হতো, আমাকে বলতেছে দিনে 2-3 আমি কথা বলতে পারবো না, তারপরে দেখা যাক কি হয়। মানে আসলে 3 দিনের ভিতরে ওর মানে আর কি বিয়ে হয়ে যায়। পরে আচ্ছা, বুঝতে পারলাম। এখন বিষয়টি হচ্ছে ভাই, আমি বলি বিষয়টি হচ্ছে যে আসলে এটা তো পরকীয়া হয়ে গেল, মানে খাস বাংলায় বলতে গেলে এটা এখন পরকীয়া হয়ে গেল। আর আমি এই বিষয়টিকে খুব অপছন্দ করি এবং খুব ঘৃণা করি। তার কারণ হচ্ছে যে দেখুন, বিয়ে হওয়ার আগ পর্যন্ত যতটা সম্ভব সময় থাকে, সুযোগ থাকে বিষয়টির একটি সমাধানের, কিন্তু বিয়ে হওয়ার পরে আসলে সেই সুযোগ কিংবা সময় থাকে না। ধরুন আপনি সেই মেয়েটির সাথে কথা বলছেন এবং মেয়েটি আপনার সাথে কথা বলছে, মাঝখান দিয়ে কে প্রতারিত হচ্ছে? সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে মেয়েটির স্বামী। মেয়েটির স্বামী কিন্তু জানছেও না যে তার স্ত্রী তার অবর্তমানে তার এক্স লাভারের সাথে কথা বলছে, এবং আপনিও কথা বলছেন এবং বেশ মজা পাচ্ছেন। হঠাৎ করে কোনো একটি সময় জানতে পারলেন মেয়েটির বিবেক হয়তো মেয়েটিকে বাধা দিয়েছে, যে তুমি যে কাজটি করছো কাজটি খারাপ করছো। যে কোনো কারণে হোক মেয়েটি বুঝতে পেরেছে ভুল করছে এবং সেই ভুল থেকে সে সরে এসছে। অবশ্যই মেয়েটির কাজটি করা উচিত হয়নি, কারণ প্রথমত সে আপনাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করেছে, যে কোনো ঘটনার কারণেই হোক। ঠিক আছে, আপনি কষ্টটা ভুলে যেতে পারতেন। সে যে তারপর আমাকে যে বলছে আর কি, দেখো আমি মানে সবকিছু মানে আমি ভুলে যেতে চাই, এবং প্লাস তুমি যদি আমার মানে ও আমাকে ভাবি বলতেছে তুমি আমাকে এখনো চাও কিনা আমি যদি ফিরে যেতে চাই, কিন্তু আসলে আমি অনেক লাভ করি। ঠিক আছে, দেখুন ভালোবাসেন ঠিক আছে, কিন্তু যে ভালোবাসার কারণে অনেকগুলো সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, যে ভালোবাসার কারণে অনেককেই ভোগান্তির শিকার হতে হবে, সেই ভালোবাসাটাকে নিজের কাছে রাখাটাই ভালো। দেখুন ভালো অনেকেই বাসতে পারে, এটা যার যার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিগত ব্যাপার। আপনি অনেককেই আপনি একজন মানুষকে ভালোবাসতেই পারেন, কিন্তু সেই ভালো তো হ্যাঁ আমি বলি মানে ওর মানে বিয়ে হওয়ার পরে সত্যি এগুলো আমি নিজে থেকে মানে সরে আসছেন। ঠিক আছে, আমি আমি মানে আর কি সবকিছু ভুলে যেতে চাই। সরে যান, আপনি সরে যান। দেখুন ভালোবাসেন, কিন্তু বিষয়টা হচ্ছে ভালোবাসাটাকে প্রকাশ করতে যেন না। আসলে ও তো মানে পেছন দিকে আমাকেও যেতে দেয়নি, কিন্তু এখন তো মনে করেন আর কি মানে অনেক মানে কথা। আচ্ছা যেটা হোক, আপনি ছেড়ে দেন। আমার এক কথা হচ্ছে আপনি ছেড়ে দেন, না ছাড়লে আপনারই বিপদ আছে। আমার হচ্ছে খাস বাংলা কথা, আপনি ছেড়ে দেন, না ছাড়লে আপনার কপালেই দুঃখ হবে একটা সময়। যে তো ছেড়ে দেন ভাই, কারণ তার বিয়ে হয়ে গেছে, এত কাহিনী করে কিংবা এত ব্যাখ্যা দিয়ে আসলে কোনো লাভ নেই। তার বিয়ে হয়ে গেছে মানে সে এখন অন্য পুরুষের, আপনি পরপুরুষ। সো আপনি পরপুরুষ হয়ে অন্যের স্ত্রীর উপরে আসলে আপনার কোনো অধিকার থাকতে পারে না। আপনার যে সম্পর্কটা ছিল সেটা বিয়ের আগে, সেই সম্পর্কটা এখন মৃত। হ্যাঁ, আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, নিজের মন মতো করে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটাকে কোনো প্রকার মানে অধিকার দেখাতে যেন না, কিংবা সেই ভালোবাসাটাকে জোর করে অর্জন করতে যেন না। ভালোবাসেন, মনে মনে ভালোবাসেন, দ্যাটস অল। এর চেয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন, সে ভালোবাসাটাকে প্রকাশ করতে যেন না। ঠিক আছে, আমি কোনো বাড়াবাড়ি করি না, তার মানে ও আমাকে যেভাবে বলছে মানে আমি সেটা মানে। আর আপনি একসময় ভুলে যাবেন, কারণ একটা কথা সত্য যে আউট অফ সাইট তো আউট অফ মাইন্ড। 2 দিন 3 দিন খারাপ লাগবে, 10 দিন খারাপ লাগবে, 12 দিনের মাথায় আপনি ভুলে যাবেন। এটা চিরন্তন সত্য, সময় লাগবে একটু। ওর তো বিয়ে হয়েছে মনে করেন হচ্ছে 2014 সালে আর কি, কিন্তু আমি এখনো মানে
মানে বিয়ে শাদী করার মতো আমি করে ফেলবেন, সময় সুযোগ আসলে করে ফেলবেন। বিয়েটা তো অনেক বড় একটা প্রতিশ্রুতির বিষয়। আসলে আমি মানে ওকে অনেক ভালোবাসি তো। না না ঠিক আছে, তৈরি হয়ে বিয়ে করুন, আন্দাজে কাউকে বিয়ে করেন না ভাই, পরে পস্তাতে হবে। না আসলে ঠিক আছে, সেটা আপনি যেটা বললেন এটাই করবো। কারণ আপনি যখন মন থেকে একদম ফ্রি হবেন যে আপনি এখন বিয়ে করতে পারেন কাউকে, তখনই বিয়ে করবেন। তা না হলে হবে কি আপনি একটি মেয়েকে বিয়ে করবেন, তাকে সংসার আনবেন, তাকেও ভালোবাসতে পারবেন না, আবার ওইদিকে আরেকটি মেয়ে মানে আপনার এক্স লাভারকে আপনি ভালোবেসে যাচ্ছেন, সব কিছু মিলে একদম ঘেটে যাবে। তো দরকার নেই, আপনি একদম মনস্থির হন, ঠান্ডা হন, ভুলুন, তারপরে নতুন একটি মানুষকে জীবনে আনুন। ঠিক আছে? নতুন করে বিয়ে শাদী করার মতো চিন্তা করি না গুরু। এখন করার দরকার নেই, যখন হবে তখন আপনিই আবার বলবেন যে এখন চিন্তা করছি। তো এখন দরকার নেই, এখন জাস্ট আপনার জীবনটাতে ফোকাস হন, ভুলে যাবেন একটা সময় যাওয়ার পরে। সময় মানুষকে সবকিছু করতে বাধ্য করে ভাই। আমি পৃথিবীতে দেখেছি তো, নিজের জীবনেও দেখেছি, অনেক কিছু দেখেছি, সময় মানুষকে বাধ্য করে। সময়ের উপরে কোনো সত্য নেই। আসলে এগুলো মানে ভালোবাসাটা এমন একটা জিনিস যে মানে যাকে মন থেকে ভালোবাসা যায় এগুলো, আর দ্বিতীয়ত অন্য কাউকে সেটা মন ছাড়া অন্য কিছুতে ভালোবাসা যায়? হ্যাঁ এটাই। মানে অনেকে বলে না যে আমি ওকে ট্রু লাভ করি, যাকে মন থেকে ভালোবাসা যায়। মন ছাড়া আর কোনো কিছুতে কি ভালোবাসা যায়? মানে আমি তো আর কোনো জায়গা জানি না। অবশ্যই সেটা কারণ ভালোবাসা তো ট্রু লাভ আবার কি, আমি ওকে সত্য ভালোবাসি, আর মিথ্যা ভালোবাসাটা কেমন সেটা জানি না। মানে ভালোবাসা অলওয়েজ সত্য, যারা মানে এটার বাইরে বলে আসলে তাদের ভালোবাসাটা ভালোবাসাই না। আবার ও যে বলে যে মন দিয়ে ভালোবাসি কিংবা মন থেকে ভালোবাসি, ভালোবাসা তো মন থেকেই হয়। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পূর্ণতা বুকে একটু দেন। এই যে দিলাম, পুরোটাই দিলাম। নিজেও রাখে আবার দিও দেন 3 ঘন্টার পরে। জি জি ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনাকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। জি ভালো আছি। ওকে, ভ্যালেন্টাইন্স ডে। আপু মানে আপনার কথাবার্তা খুবই সুন্দর লাগে। খুবই সুন্দর, আমাদের দুজনকে পাশাপাশি মানিয়েছেও সুন্দর, এটা বললেন না? তা তো অবশ্যই, দেখতে পাই তো এইজন্য। আপনি দেখেননি? এখনই ফেসবুকে দেখবেন, আমাদের দুজনকে পাশাপাশি দেখবেন, হেভি লাগছে আজকে আমাদের দুজনকে। লাইটে যায়নি তো এইজন্য। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। তারপরে মানে হাসিটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ ওটা দেখে তো পাগল হচ্ছে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার জন্য গুরু 3 ঘন্টা করতে করতে আবার সারা জীবন করেন না? হ্যাঁ ওই চান্স নেই ভাই। না না, বাসায় যেতে হবে তো, বাড়িতে ওই চান্স নেই, কারণ আমি জাতে মাতাল তালে ঠিক। সেটাই না, জাতে মাতাল তালে ঠিক, কিন্তু বাসায় যাওয়ার পর আর ভাবি যেন আবার অন্য ওই চান্স নেই, হলে অনেক আগে অনেক কিছু হয়ে যেত। সেটাই কারণ পূর্ণতা তো সবে নিউ এডিশন, এর আগে অনেক ওল্ড এডিশন ছিল। এর আগে অনেক এডিশন ছিল। ওই যে বইয়ের প্রথম মুদ্রণ থাকে না, বইয়ের প্রথম মুদ্রণ, দ্বিতীয় মুদ্রণ। তারপর মন্টুর বাড়ির মানে মন্টুর বাগানের গল্প কিন্তু শুনতে হবে। ওটা শুনবো আমরা ডেফিনেটলি, মন্টুর বাগান বাড়িতে যেই শুনবো। ডেফিনেটলি মন্টুর বাগান বাড়ি থেকে আমরা অবশ্যই একদিন লাইভে আসবো, আপনাদেরকে সবাইকে শোনাবো। ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে, শুভরাত্রি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বেশ মজা হলো না? একটা গান শুনতে, একটা গান শুনি। হ্যাঁ, একটা গান শুনতে ইচ্ছে করছে, আমার খুব পছন্দের গান, তপন চৌধুরী এবং শাকিলা জাফরের কণ্ঠে তুমি আমার প্রথম সোনা। এটা কি তুমি আমাকে ডেডিকেট করবা? হ্যাঁ। বাহ, এই গানটা এবার এই 3 ঘন্টার ভালোবাসায় শুধু এক শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এর পূর্ণতার সাথে আছি, গুরু সাথে আছেন, আর এই মুহূর্তে কিন্তু কলে ওই পাশে একজন সাথে আছেন, রিয়া সোনারগাঁও থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া কেমন আছেন? ভালো আছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বসন্ত শুভেচ্ছা। থ্যাংক ইউ। বলুন রিয়া। আপনি খুব ভালো আছেন? আমি হ্যাঁ, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, সবসময় থাকি না এটা বললে মিথ্যা ভালো হবে, কিন্তু চেষ্টা করি ভালো থাকার, খুব চেষ্টা করি। আপনার সাথে আমরা সবাই ভালো থাকছি। থ্যাংক ইউ। কারণ আপনার একটা পর্ব আমরা মিস করি না। খুব ভালো লাগলো জানতে পেরে। সব থেকে মিস করি, কিন্তু বৃহস্পতিবার রাতে এই জিনিসটা মিস করি না। এইটার কারণেই তো ছুটে আসি। ভালো লাগে, আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। এটার কারণেই ছুটে আসি, কারণ আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং এই অনুষ্ঠানটা যতক্ষণ না পর্যন্ত মানে স্টুডিওতে এসে হাজির হতে না পারে বৃহস্পতিবার, ততক্ষণ পর্যন্ত কি যেন একটা হয়। বৃহস্পতিবার যখন অনুষ্ঠান করি এমনি ভালো লাগে, হাজারো মন খারাপ থাকলেও ভালো লাগে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটি যেমন অনুষ্ঠান না আমার কাছে এটা আমার বাচ্চা, আমার কাছে এটা আমার প্রেম, আমার কাছে এটা আমার চিন্তা, সবকিছুই। মানে এই অনুষ্ঠানটি আমার কাছে অনেক বড় একটা জায়গা দখল করে আছে আমার হৃদয়। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়, যেন এই অনুষ্ঠানটা না করলে কি যেন অপূর্ণ থেকে যায়। তো কি করেন রিয়া, কেমন গেল আজকে দিনটা? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে?
অবশ্যই। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, আজ বিশেষ করে আয়োজন ছিল রান্না বান্নাতে? না, তেমন কোনো কিছু ছিল না। বিশেষ কেউ আছে ভালোবাসার? না, বিশেষ তেমন কেউ নেই, তবে আমার হাজবেন্ড আছে, ও বাসায় নেই। আচ্ছা, ও কাজে ব্যস্ত। ও কাজে ব্যস্ত? হ্যাঁ। মানে উনি কি বাসার বাইরে? হ্যাঁ, বাসার বাইরে। ও, তাহলে তো একটু মনটা খারাপ, ভালোবাসার মানুষটি কাছে নেই। তবে মনটা খারাপ না, ফোনে উইশ করছে। ও বাহ, ভালো তো। আসলে ব্যস্ততা নিয়ে তো মানুষের জীবনকে চলতে হয়, সবসময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না যে কাছে থাকার। কারণ আমি মনে করি আমার লাইফটা খুব সুন্দর, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। বাহ, ব্রিলিয়ান্ট। এরকম যখন শুনি কারো কাছে তখন খুব ভালো লাগে যে যাদের কাছে জিজ্ঞেস করি সবাই বলে না ভালো নেই, কষ্টে আছি, দুঃখে আছি, প্যারাতে আছি। বাট এই যে লাইফ পার্টনারের কাছ থেকে যে ভালো আছেন, এটা আজকাল খুব কম শুনতে পারা যায়। এক আমার স্ত্রী বললো, আর দ্বিতীয় আপনি বললেন। তবে আমিও ওকে খুব ভালোবাসি, খুব মিস করি। এই জিনিসটা দরকার। কারণ দেখুন, আমি সবসময় একটা কথা বলি, এবং এটা আমি একদম বাস্তব কথা বলছি, আমার উপর আল্লাহ সাক্ষী। আমি যখন ব্যাচেলার ছিলাম, যখন বিয়ে করিনি, তখন পর্যন্ত জীবনটা একটা রকম ছিল। তখন পর্যন্ত জীবনের অনেক ক্ষেত্রে গতি বিভিন্ন জায়গায় যেত, কখনো ছন্দ পতন হতো, একটা বিষয় ছিল। কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য বলি কিংবা একটা সিদ্ধান্ত সবসময় আমার ছিল যে আমি যখন বিয়ে করব আমার স্ত্রীকে আমি বিন্দুমাত্র ঠকাবো না। এটা আমার সবসময়কার একটা প্রতিজ্ঞা ছিল নিজের কাছে, যেই হোক আমার স্ত্রী। আমি যদি তাকে ঠকাতে যাই আমি নিজেই ঠকবো। তো আমি সবসময় এটা প্রতিজ্ঞা ছিলাম যে বিয়ে যখন থেকে করব, একজন স্ত্রীর প্রতি যতটা সম্মান এবং স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা, সম্মান আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করি বিধায় আমি ভালো আছি, এবং ভালো আছে বিধায় মানে সংসারে যদি ভালো থাকা যায় না, অন্য অনেক কিছু না, সব কিছুতে। কারণ দিন শেষে সংসারে আপনাকে আসতেই হবে। সংসারে এসে যদি ঘ্যাচর ঘ্যাচর ক্যাচর ক্যাচর চলে, তাহলে একদম জীবনটা কয়লা হয়ে যায়। তবে আরো বেশি ভালো থাকি কিভাবে জানেন? আপনার কথাগুলো শুনে আপনার কাছে অনেক কিছু শিখছি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আমি চেষ্টা করি, আসলে যে বললাম যে আমি যা আমার ব্যক্তিগত জীবনে, আমি যা আমার অনুষ্ঠানের সামনেও আমি তা, এবং আমি ভালো আছি, সেই ভালো থাকার কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু শেখার আছে, সেজন্য আমি এই অনুষ্ঠানটা মিস করি না। অনেক আগে থেকেই শুনি, বাট এখনো শুনি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আমাদের জীবন যেন সুখের থাকে, ভালো থাকে। অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি। আর পুরোটাপুর কথাগুলো তো অনেক ভালো লাগে। ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা, বসন্তেরও। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন। আজকে কি আমরা বিদায় বেলাও চলে এলো। ধন্যবাদ সাথে থাকার জন্য, বিশেষ করে এত রাত জেগে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। সময় শেষ হতে চলছে, তোমার সাথে আমার প্রেমের সময় শেষ হতে চলছে। মাত্র 18 মিনিট। খুব আনন্দে আছো না? খুব ভালো লাগছে আমার এখন। আমার বুকটা উথাল পাথাল হয়ে যাচ্ছে। আচ্ছা, না যে বিদায়ের আগে, আচ্ছা মানে বিদায় না ঠিক, মানে ভালোবাসা শেষ করবার আগে তো কিছু কথোপকথন থাকে মানুষের। আচ্ছা, ওই কথাগুলো কিরকম হয়, এই যে ভালোবাসা শেষের কথাগুলো? ভালোবাসা শেষ? আমার তো ভালোবাসা শেষ হয় না, আমি কি করে জানবো? ও, আপনার তো মানে এই 3 ঘন্টা পর তো আবার শুরু হচ্ছে আরেকটা। আমার তো চান্স নেই শেষ হওয়ার, তাহলে কি করে বুঝবো? কিন্তু ভালোবাসার মানুষকে বিদায় দেওয়ার কথাগুলো কেমন হয়, মানে সেটা কেমন হতে পারে? কাউকে আমার হয়তো বিদায় দিতে হচ্ছে, কিছু করার নেই, কিছু আসলে ভালো থেকো। অনেক সময় আমি যে কথাগুলো বলি যে ভালো থেকো, নিজের মতো করে ভালো থেকো, আর যেখানেই থাকো সুখের সময় আমাকে না পেলেও দুঃখ নেই, কষ্টের সময় ভেবো যে একজন মানুষ তোমার পাশে আছে। এটা আমি আমার ভালোবাসা সব মানুষদেরকে বলি, সেটা বন্ধু বলি, সেটা পরিবার বলি। আর স্ত্রীর সাথে তো সুখ দুঃখ সারা জীবনই আছে, সারা জীবনই থাকবো। কারণ আমি বললাম যে আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। কারণ সংসার ভালো তো সব ভালো, আমি এটা ফিল করি যে সংসার যদি ভালো থাকে, যেটা হয় আজকাল আমি যখন আশপাশে তাকাই অনেক মানুষেরই দেখি যে তারা টাকা পয়সা কিংবা সহায় সম্পত্তির দিক থেকে অনেক ধনী, কিন্তু সংসারের দিক থেকে অনেক গরিব, খুব গরিব। ওই যে মানে ওই যে ইয়ে হয় না যে দুর্ভিক্ষ যখন আসে, ঠিক অতটাই গরিব তারা সাংসারিক দিক থেকে। আর আমি মনে করি যে আমি টাকা পয়সার দিক থেকে কতটা ধনী আমি জানি না, কিন্তু আমি সাংসারিক দিক থেকে আমি অনেক বড় লোক। কারণ আমার ঘরে লক্ষ্মী একটা বউ আছে যে আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক ভালো বোঝে, আমার ফ্যামিলিকে অনেক ভালো বোঝে, এবং সেই বোঝাটা, সেই ভালোবাসাটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। এমন সময়ও যে সময়টা খুব ক্রান্তিকাল, সেই সময়টাতেও সেই মানুষটা হাত ছাড়ে না, তুমি অনেক কিছু জানো, তুমি অনেক কিছু আমার ফ্যামিলি সম্পর্কে জানো, আমার মানে
কারেন্ট সিচুয়েশন সম্পর্কে জানো। গুরু আমি আপনাকে বলি, মানে আপনার যে অবস্থান, আপনার ব্যক্তিগত জীবন আমাকে এত ইন্সপায়ার করে, বিশেষত একটা জায়গায় যে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সেটাও আপনি সম্পূর্ণভাবেই জানেন। সেখানে না আমার বিশ্বাসের জায়গাটা খুব নড়বড়ে, এটা আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি খুব ভালো এক্সাম্পল দেখিনি কখনো। হ্যাঁ, দেখতে আমার মানে ইভেন নিজের সাথেও যা হয়েছে তাতে আমি খুব ভালো এক্সাম্পল আমার সামনে ছিল না। কিন্তু এই যে আমি যখন আপনাকে দেখি, আপনার ব্যক্তিগত জীবন দেখি, এবং এই যে এত এত কি বলবো এটাকে, শর্টেজ, এত ক্রাইসিস, এত চ্যালেঞ্জিং টাইম যেটাকে আমরা বলি, এই সমস্ত কিছুকে পাশে নিয়েও কিন্তু দুটা মানুষের মাঝে ভালোবাসার শ্রদ্ধা, এটা আসলে আমি যেটা মনে করি, এটা মানে একদম সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া কিছু না। কারণ আমাদের লাইফে বিগত 6 বছর প্রচুর ক্রাইসিস গেছে, প্রচুর চ্যালেঞ্জিং মুহূর্ত গেছে। সেই চ্যালেঞ্জিং মুহূর্ত এবং স্টিল নাও আমরা এখনো প্রচন্ড চ্যালেঞ্জিং একটি মুহূর্তের ভেতরে বাস করছি। মানে জোরে একটা ঝড় আসলে খুঁটি ভেঙে যাওয়ার সুযোগ থাকতে পারে। সেই মুহূর্তে হাজারো খুঁটি ভাঙলেও আমাদের দুজনের প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, যে শ্রদ্ধা, এটা বিন্দুমাত্র নড়চড় হয় না। এবং এই যে আমি না, সত্যি কথা গুরু, আমি আপনাকে ভালোবাসি যে বলি, আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি এবং আপনার ভালোবাসাকে আমি ভালোবাসি এবং সেটাকে আমি খুব শ্রদ্ধা করি। না, আমি লাকি, আমি একদিক থেকে অনেক লাকি যে আমি আমার সাংসারিক জীবনে, আমার পারিবারিক জীবনে আমি খুবই হ্যাপি। এবং আমি আমার ব্যক্তিগত যে সুখ, আমার যে ছোট্ট একটি বাসা, সেই বাসাতে যে আমাদের দুজনের যে ভালোবাসা, এটা অপুরন্ত। মানে ছোট্ট বাসায় জায়গা হয় না আমাদের ভালোবাসা। আসলে ছোট্ট বাসায় আমাদের ভালোবাসার জায়গা হয় না, এবং সারা পৃথিবীতে আমাদের জায়গা দিলেও হয়তো আমাদের ভালোবাসার জায়গা হবে না। কারণ আমরা দুজনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, দুজনকে খুব ভালো বোঝার চেষ্টা করি এবং বুঝি। এবং দিন শেষে আমাদের দুজনেরই একটা প্রতিজ্ঞা যে একসাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। সো এর বাইরে কোনো কথা না, যেহেতু একসাথে থাকতে হবে। তো যত ঝড় ঝামেলা ঝাপটা যাই আসুক না কেন, কোনোদিন কারোর হাত ছাড়বো না। যত বিপদে আসুক না কেন, কোনোদিন কারোর হাত ছাড়বো না। আর এখন তো প্রশ্নই ওঠে না, মানে স্বপ্ন দেখার জায়গা নেই, কারণ আমাদের দুজনের ভালোবাসার সন্তান আমাদের কাছে আছে। তো তার সুন্দর ভবিষ্যতের জন্য মানে এখন আমাদের দিনরাত আসলে ওকে নিয়েই কল্পনা থাকে। আমরা দুজনেই ওকে নিয়ে খেলা করি, ওকে নিয়ে স্বপ্ন দেখি যে ওকে একটা ভালো মানুষ হিসেবে জানি তৈরি করতে পারি। কতটা শিক্ষিত হবে, কতটা কি হবে জানি না, কারণ আমার কাছে আসলে শিক্ষার মানটা হচ্ছে মন মানসিকতার দিক থেকে। আমি সবসময় চাই নিজের ক্ষেত্রে এবং আমার সন্তানের ক্ষেত্রে বলি, সৃষ্টিকর্তার ক্ষেত্রে বলি, যে প্রাতিষ্ঠানিক কাগজ কলমের শিক্ষার থেকে মানসিক শিক্ষিত হওয়াটা খুব জরুরি এবং সুশিক্ষিত হওয়াটা জরুরি। কাগজ কলমে অনেক ডিগ্রি নিলাম, কিন্তু বাস্তবিক জীবনে আমি পশুর থেকে অধম আচরণ করি, সেই শিক্ষার আসলে কোনো দাম নেই। তো আমার সন্তানটা জানি ভালো মানুষ হতে পারে, ও জানি আমাদের থেকেও অনেক 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 ভালো মনের মানুষ হতে পারে, সেই মানে দোয়াটা সৃষ্টিকর্তার কাছে চাই এবং সবার কাছে চাই। আর আমি ভালোবাসি, আমার পরিবারকে অনেক ভালোবাসি। এটা মানে পরিবারকে যারা ভালোবাসে তাদেরকে আমি না দেখেছি জীবনে, তারা আসলেই একটা সময় পরে গিয়ে হলেও তাদের সমস্ত স্ট্রাগল, তাদের সমস্ত কষ্টের অবসান। আমি জানি না কবে অবসান হবে কিংবা কবে কি হবে, বাট আমি আশাবাদী এবং আমি অনেক হ্যাপি এবং সৃষ্টিকর্তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে উনি আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। অনেক কিছু আমি দেখেছি, অনেক ভালো কিছু দেখেছি। দেখো, জীবনে খারাপ সময় আসবে, এটি তো স্বাভাবিক। সবসময় ভালো জিনিস দেখবো এটা তো স্বাভাবিক না। তো আমি অনেক ভালো জিনিস দেখেছি এবং আমি মনে করি আমি যে অবস্থানে আছি, হয়তো অনেক কষ্টে আছি, অনেক ঝামেলার ভেতর আছে, অনেক চ্যালেঞ্জের ভেতর আছে, বাট আমার থেকেও অনেক কষ্টে আছে, আমার থেকেও অনেক মানুষ অনেক চ্যালেঞ্জের ভেতরে আছে, যারা হয়তো একবেলা খেতে পারছে আর একবেলা খেতে পারছে না, যাদের হয়তো প্রচুর টাকা আছে কিন্তু সংসারে আনন্দ নেই, হয়তো তার কাছের কোনো একটি মানুষ অসুস্থ কিংবা কাছের কোনো একটি মানুষের ভয়ানক। তো সেই দিক থেকে সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন। আমি প্রতিনিয়ত ইবাদত করি, প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে আমি আমার এই ভালো থাকার জন্য কৃতজ্ঞতা স্বীকার করি যে যেখানে আছে সেখান থেকে উপর আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আমরা সবসময় শুধু বলি যে নাই 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 নাই, আমার মনে হয় নাই নাই না বলে যে যেখান থেকে আছি শুকরিয়া আদায় করি, যে অনেক ভালো রেখেছেন, অনেকের তুলনায় অনেক ভালো রেখেছেন। তো সবসময় উপরের দিকে তাকালে হবে না, আমরাও অনেকের উপরে আছি, সেটাও আমাদের ভাবতে হবে, এটা আমরা ভাবি না কখনো। গুরু, এই যে আমার সাথে আপনার আর 12 মিনিটের প্রেমটা আছে, সে 12 মিনিটের প্রেমের কিন্তু এই 49 হয়ে গেল না, আর 11 মিনিটের প্রেম আছে। 11 আমার জন্য খুব অদ্ভুত একটি সংখ্যা, এটা আমাকে বলতেই হয়। আমার জন্মের তারিখ 11, আমার জন্মের মাস 11। আমি ম্যাক্সিমাম সময় ঘড়ির কাটায় 11 মানে 11টাকে যে 11 মিনিট দেখবো, এটা কিভাবে হয় কাকতালীয় ভাবে আমি জানি না। তো ঠিকই যে 11 মিনিট ভালোবাসা বাকি থাকতেই আপনাকে জানিয়ে দিতে চাই, আপনার ভালোবাসার প্রতি, আপনার প্রতি আমার অগাধ অসম্ভব রকমের ভালোবাসা আছে। এবং আমি যতদিন আমাকে সৃষ্টিকর্তা পৃথিবীতে রাখবেন, আমি আপনার সাথে সবসময়
থাকতে চাই, সেটা অনুষ্ঠানের মাধ্যমে হোক, সেটা অনুষ্ঠানের বাইরে হোক। দেখো আমাদের একটা বন্ডিং হয়ে গেছে, যদিও 3 ঘন্টার জন্য ভালোবাসা, হয়তো মজা করার জন্য বলছি, বাট তোমার সাথে একটা বন্ডিং হয়ে গেছে। সো এই ভালোবাসাটা আশা করি সারা জীবন থাকবে। আর তুমি রাখতে না চলে আমি জোর করে রাখবো। ওই যে বলতে হবে পালাবি কোথায়, পালাবি কোথায় বলতে আমার হুমায়ুন ফরিদের সিনেমাটা মনে পড়ে, একটা এপিক সিনেমা ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি ভালো মানুষদেরকে খুব ভালোবাসি। আমার কাছে মনে হয়েছে, কারণ তোমার খুব ভেতরে ঢোকার আমি চেষ্টা করিনি, আমার ঢোকার কোনো ইচ্ছাও নেই, কারণ বেশি ঘাটাঘাটি করলে উচিত না। কারণ আমি যতটুকু দেখেছি মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে, চুল তো 2-1টা পেকেছে। কিছু মানুষ হলো চিনি, খুব বেশি চিনি না, কিন্তু কিছু মানুষকে চিনি। আমার কাছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ভালো মেয়ে, আর যেহেতু তুমি একটা ভালো মেয়ে, আমার তোমার সাথে মিশতে আমি খুব কমফোর্ট ফিল করি। আর এই কমফোর্টটা আমিও খুব ফিল করি আপনার সাথে, কমফোর্ট ফিল করি বিধায় এভাবে প্রকাশ্যে আমার বউকে সাক্ষী রেখে, হাজার সাক্ষী রেখে তোমার সাথে 3 ঘন্টা প্রেম করতে পারলাম। কারণ তা না হলে হয়তো আমি প্রেম করতে পারতাম না। সো ইউ আর ভেরি নাইস গার্ল, ভেরি কিউট এন্ড ভেরি প্রিটি, এবং তুমি খুব ভালো মনের মানুষ। এরকম থেকো সারা জীবন, তাহলে ভালোবাসা পাবা। এরকম না থাকলে আর পাবা না, এটা আবার সত্য। না না, অবশ্যই এরকম, এটা একটা নিজস্বতা থাকেই প্রতিটা মানুষের। আমি আমার না, তুমি ভালো, তোমার সাথে আমার অনেক দিকে মিল আছে, মানে বিশেষ করে চিন্তা ভাবনা, থটস গুলো আমার আর তোমার খুব মিলে। আমার কাছে সত্যি কথা গুরু, মানে আপনি যখন, মানে আমি অনুষ্ঠানটা যখন থেকে শুরু করি, আমার কাছে একটাবারের জন্য না আমি মনে হয়নি যে আপনি একটা কথা অতিথিকে বলছেন বা আপনার একটা ওপিনিয়ন আপনি যখন দিচ্ছেন, আমার কিন্তু কখনোই মনে হয়নি যেটা আমার কথা না। কারণ এই যে প্র্যাকটিক্যাল চিন্তাটা, বাস্তবিক জায়গা থেকে চিন্তা করবার যে শক্তিটা, এটা আপনার যেমন আছে, আর আমার বাস্তবতা দেখে, মানে যে ঠেকে শেখার একটা ব্যাপার থাকে না, দুজনই তো একই ঠেকেই শিখেছি। ঠেকে আমরা কিন্তু খুব শিখছি। তুমিও ঠিক ঠেকে শিখেছো, আমিও ঠেকে শিখেছি। কারণ সত্য কথা বলি যে আমি আমার জীবনটাকে সবচেয়ে বেশি দেখেছি আফটার ইন্টারমিডিয়েট, মানে এইচএসসির পর থেকে জীবনটা দেখেছি, এবং এরপরে জীবনটা প্রতিনিয়ত ভয়াবহতা 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 কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ দেখেছি, এবং দেখতে 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 খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কিন্তু এক জায়গাতে আমি খুব স্থির থাকি যে আমি ভালো মানুষদেরকে অনেক ভালোবাসি, এবং ভালো মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, যেটা তুমি জানো না, বাট আমি শিখি সবসময়। আমি মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি যে যারা ভালো তাদের কাছ থেকে কি শেখা যায়। সেই জায়গায় কিন্তু আমার লার্নিং এর প্রসেসটা অনেক লম্বা আপনার কাছ থেকে, সত্যি কথা। আমি অনেক চেষ্টা করি ভালো মানুষ হয়ে থাকতে, এবং আপনি ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা কি, আপনি ভালো মানুষ। আমি জানি না কতটা ভালো মানুষ, কিন্তু আমি খুব চেষ্টা করি। আমি বাস্তবিক জীবনে খুব চেষ্টা করি, এবং যে ভুলগুলো হয়েছে জীবনে, কিংবা সেটা জানা কিংবা অজান্তে, তার জন্য ক্ষমা প্রার্থী করি। বাট আমি খুব সতর্ক থাকি যে আমার কোনো ভুল না হয়। গুরু, আজ কিন্তু আয়োজনের একদম শেষের দিকে 8টা মিনিট আছে। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি, কিছু কমেন্ট যাওয়ার আগে শেষের দিকের কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। অনেক বন্ধুরা আছেন সাথে। মোহাম্মদ পারভেজ শেখ লিখেছেন, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, তবু ভালোবাসা কখনো ভোলা যায় না। মোহাম্মদ রাজীব আছেন সাথে। জেকে হাসান জাহিদ আছেন, ভালোবাসার অনুভূতি কেন জানি বুকের বাম পাশে ধরফর করে। আচ্ছা, তনিমেশ রয় মংলা থেকে শুনছেন। তনিমেশ আমার খুব কাছের একজন ছোট ভাই, মানে যদি দেখা হয়নি কিন্তু আমাদের সাথে প্রায় খুবই কমেন্ট করেন, রেগুলার একজন লিসেনার। মংলা থেকে শুনছেন। আজ আর কোনো কথা বলবো না, স্তব্ধ হয়ে শুনছি ভালোবাসার কথা। বাহ। বাবু সাহেব সাথে আছে। আচ্ছা সাহেব রংপুর থেকে শুনছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পূর্ণতা আপু, তুমি কি আজ পূর্ণতা লাভ করেছো? আই মিন, তুমি কি লাল গোলাপ পেয়েছো? না ভাইয়া, লাল গোলাপ পাইনি, তবে পূর্ণতা লাভ করবার জন্য লাল গোলাপের কোনো প্রয়োজন নেই। ওই যে গুরু 30 টাকা দিয়ে একটা গোলাপ দিয়ে 9 বছর চালাই দিল। আমার আমার গোলাপ লাগবে না, আমি এমনি ভালো আছি। আচ্ছা, অনেক বন্ধুরা আছেন সাথে। রিয়াজ ফয়সাল, গুরু আমি বুঝছি সব ভাবিকে আর আগে কোনোদিন আনেননি। আচ্ছা গুরু, আমি বুঝেছি। আচ্ছা, ভাবিকে এর আগে কোনোদিন আনেননি না, এটাই প্রথম, এবং আজকেও জানবো সেরকম আমারও কোনো পরিকল্পনা ছিল না। ও জানতো না, হঠাৎ করে আমার মনে হলো যে ঠিক আছে, আজকে যেহেতু বিশেষ দিন, বিশেষ কিছু করি, তো সেখান থেকে আসলে ওকে নিয়ে আসা। মোহাম্মদ কাজল আহমেদ আছেন সাথে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ প্রতাপ এবং গুরু একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। আব্দুল্লাহ আল ফাহিম, আসসালামু আলাইকুম। আমি ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল আহমেদ ফয়সাল লিখেছেন, আমার রিক্ততা আর তিক্ততা সব ঝরে যায় তোমার হাসিতে পূর্ণতা। ঘাস ফুলের শিশির ফোঁটা যতটা কোমল, স্বচ্ছতা তার চেয়েও এক স্বচ্ছ হাসিতে মন কারো তুমি পূর্ণতা।